আমরা করছি লিটারি, বারবার লিটারি ক্রিটিসিজম আসতেছে, লিঙ্গুইস্টিক্স। আর এদিকে পড়া দেওয়া আছে টম জোন্স তোমাদের। আর হপকিন্সের কি অবস্থা বলো তো? হপকিন্স আজকে পর্যন্ত আমার ডেট দেওয়া ছিল তোমাদের, প্রশ্ন উত্তরগুলো পড়ছো সবাই? পড়তেছো? স্যার এখনো শেষ হয়নি, কিছুটা বাকি আছে। ব্লড কোশ্চেন বাকি আছে এখনো বাকি? হাই রে হাই, একটু তাড়াতাড়ি করো, ঠিক আছে তো? নাকি বাকি পড়া কি পড়তেছো যে এত এটা পড়তে সময় পাচ্ছে না? কারণ আরো তো আমরা পিছিয়ে গেছি, হ্যাঁ, আমাদের অনেক পড়া ওদিকে আগায় গেছে। লিটারি ক্রিটিসিজমের যে 3টা আছে, তাই না? আবার এদিকে লিঙ্গুইস্টিক্সের কমপক্ষে আমরা এখন 5ম চ্যাপ্টারে আছি। 6ষ্ঠ চ্যাপ্টার আমরা 6ষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত পড়বো। পড়ার পর আমরা আবার সেই ড্রামা বা ওই দিক থেকে এক চক্র আবার ঘুরে আসবো, ঠিক আছে? কারণ 5ম এবং 6ষ্ঠ চ্যাপ্টার পর্যন্ত পড়ে আমরা এটাকে শেষ করব। তাহলে আর কয়দিন সময় দিব বলো? এটা টাইমটা কিন্তু খুবই ফিক্সড হিসাবে স্যার নিতে হবে। একদিন হলে হবে, নেক্সট ক্লাস। আচ্ছা, তাহলে আমি নেক্সট ক্লাস পর্যন্ত সময় দিলাম। কি বার? বুধবার। ওই দিন আলোচনা করে এটাকে কিন্তু আমরা কভার করব, ঠিক আছে তো? কারণ এখন অন্তত মুখস্থ না করো, অন্তত যাতে প্রশ্নগুলো রিডিং দাও, কয়েকবার দিয়ে বোঝার চেষ্টা করো যে আমার সাথে কোনো কিছু বুঝে নেওয়ার আছে কিনা, দিয়ে তারপরে বুঝে নেওয়ার পরে তোমরা চেষ্টা করবে তোমাদের মতো করে বিষয়গুলোকে আলোচনা করতে বা পড়ে নিতে। আর থার্ড ইয়ারে আবারও বলতেছি যে খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ, কোশ্চেন ভালো করে বুঝতে হবে, মুখস্থ করে গেলে শুধু হবে না, একটু নিজে থেকে লিখতে পারতে হবে। হ্যাঁ, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কিন্তু একটু ভিন্ন রকমের হবে, এটা বারবারই আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে যাই। আমরা ছিলাম হচ্ছে চ্যাপ্টার 5-এ কিছু টার্ম পড়ছিলাম, তাই না? ফোনিমস, এটা আবার কি? আচ্ছা, আমরা গতদিন অ্যাজিমিলেশন পর্যন্ত পড়েছি নাকি? জি স্যার। অ্যাজিমিলেশন বলতে আমরা কি বুঝি? যে কয়েকটা সাউন্ডের কি হয়ে যাওয়া, অ্যাজিমিলেট হয়ে যায়। অ্যাজিমিলেট মানে কি? কিছু সাউন্ড অমিট হয়ে যাওয়া নাকি, দিয়ে একসাথে একটা সাউন্ডের ইফেক্টে আর একটা সাউন্ড হারিয়ে যাওয়া, এরকম একটা বেসিক ব্যাপার যেখানে আমরা দেখেছিলাম। দেখো, the aspects of connected sound is different from it. The speech is thought of as string of sounds like linked together. হ্যাঁ, স্ট্রিং এর মতো লাগবে এবং অন্য ধরনের সাউন্ড তৈরি হবে। তো ডিফারেন্ট টাইপস অফ অ্যাজিমিলেশন আমরা এটুকু তোমাদের পড়তে বলেছিলাম। এখানে প্রোগ্রেসিভ অ্যাজিমিলেশন, যেটা হচ্ছে লেফট টু রাইট, এটা বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাজিমিলেশন ইজ প্রোগ্রেসিভ হোয়েন আ সাউন্ড ইনফ্লুয়েন্স আ ফলোইং সাউন্ড, মানে একটা সাউন্ড আছে তারপরের সাউন্ডকে ইফেক্ট করবে, যেমন এখানে যেটা বোঝানো হয়েছে না। দেখো, সিন্স দ্য প্রিসিডিং সাউন্ড ইজ টু ডমিনেন্ট। প্রিসিডিং মানে কি বোঝায় বলো তো? ফলোইং আর প্রিসিডিং এর মিনিং কি? ফলোইং আর প্রিসিডিং বলতে কি বোঝায়? স্যার পরবর্তী পূর্ববর্তী নাকি? আচ্ছা, মনে করো 1 আর 2, কোনটা ফলোইং আর কোনটা কার সাপেক্ষে কে ফলোইং আর কার সাপেক্ষে কে প্রিসিডিং, বলো তো? স্যার 2 হচ্ছে ফলোইং আর 1 প্রিসিডিং। 1 এর সাপেক্ষে 2 হচ্ছে ফলোইং, তাই তো? তাহলে 1 কে ফলো করতেছে কে? 2, 2 কে ফলো করছে কে? 3, 3 থেকে ফলো করছে কে? 4, মানে পর পর, তাই তো? আগেরটাকে আমরা ধরি হচ্ছে প্রিসিডিং। এবার হচ্ছে 4 এর সাপেক্ষে প্রিসিডিং কে, বলো? 3 স্যার। তাহলে 3 এর সাপেক্ষে 2 প্রিসিডিং, 2 এর সাপেক্ষে 1 প্রিসিডিং। তাহলে এখানে ডগস এর যেটা বলা হচ্ছে, এখানে প্রিসিডিং আর ফলোইং সাউন্ড কোনটা? ফলোইং সাউন্ড হচ্ছে কোনটা? এস নাকি? স্যার এস। আর প্রিসিডিং সাউন্ড হচ্ছে জি। জি। হ্যাঁ, আগেরটা আর পরেরটা, এই অর্থে। তাই বুঝতে থাকবে এই জায়গায় যে বলছে when a sound influences a following sound, তার মানে এখানে ডি এস কে ইয়া করছে নাকি এস জি কে ইয়া করছে, ইনফ্লুয়েন্স করছে? কে কাকে ইনফ্লুয়েন্স করছে বলুন তো?
বলছে when a sound influence the following sound, একটা সাউন্ড যখন তার ফলোইং সাউন্ডকে ইনফ্লুয়েন্স করে, তাহলে এখানে কে কাকে ইনফ্লুয়েন্স করছে? জিএসকে আর জিএস কে ইনফ্লুয়েন্স করে। জিএসকে। কারণ কি? সিন্স দ্য প্রিসিডিং সাউন্ড, কারণ কি? কারণ যাকে ইনফ্লুয়েন্স করছে তার আগের যে সাউন্ড জি, এটা হচ্ছে খুব ডমিনেন্ট, মানে তার প্রভাবটা বেশি। কারণ অনেক সময় আমরা যে প্লুরাল ফর্ম করার জন্য এস বাই এস করার জন্য যেগুলো বসাই, এগুলো অনেক সময় দেখা যাচ্ছে আমরা ওইভাবে জোরালো ভাবে প্রোনাউন্স করি না। হচ্ছে ফর এক্সাম্পল ইন দ্য ওয়ার্ড ডগস, দেখো ডগ এই পর্যন্ত হচ্ছে, তারপরে জাস্ট এসটাকে আমরা এই সাউন্ডটুকু করছি, মানে একদম ফুলি উচ্চারণ করছি না। তারপরে দেখো ডগস আছে না, এস কি বলছি আমরা নাকি এস এরকম সাউন্ড আসতেছে, হ্যাঁ? তারপর হচ্ছে তাহলে ফর এক্সাম্পল ইন দ্য ওয়ার্ডস ডগস ইজ প্রোনাউন্সড নট এস, হেয়ার দ্য এন্ডিং এস ইজ অ্যাসিমিলেটেড টু জেড, মানে এই সাউন্ডটা, বাই দ্য ইনফ্লুয়েন্স অফ প্রিসিডিং ভয়েস জি, দ্যাটস ইটস গ সাউন্ড, এখানে ডগ তো গ সাউন্ড। সাম মোর এক্সাম্পল, কিডস হয়ে যাচ্ছে, কিডস হচ্ছে কি কিডস, সেভেন হয়ে যাচ্ছে কি সেভেন, দেখো সেভেন এটা হচ্ছে কি সেভেন বলবো নাকি সেভেন, হ্যাঁ কি হয়ে যাচ্ছে এটা? 7 হ্যাঁ সেভেন, মানে মানে ইএনটা উচ্চারণ ম হয়ে যাচ্ছে পুরো, হ্যাঁ চিন্তা করতে হবে তাকে। তাহলে দেখো ভি এই প্রভাবে ইএন পুরো ম হয়ে যাচ্ছে, সেভেন। এরকম করে আমরা উচ্চারণ বলি, বলো সেভেন। তারপরে কি বলছে দেখো ইন নন, তারপরে হচ্ছে হ্যাংকাচিপ, হ্যাংকাচিপ, তাহলে এখানে কোনটা বাদ হয়ে গেল বলো তো? ডি পুরো বাদ হয়ে গেছে, ঠিক আছে তো? তারপরে ইন নন স্ট্যান্ডার্ড ইংলিশ দ্য ওয়ার্ড সেভেন ইজ ইউজুয়ালি প্রোনাউন্সড অ্যাজ সেভেন instead of seven, in which en is changed into m syllabic। দেখি তো আমরা আসলে ক্যামব্রিজে কি বলে আমাদের প্রোনাউন্সিয়েশনটাকে। এখানে তো সেভেন বলতেছে নাকি, হ্যাঁ দেখো এখানে কিন্তু উচ্চারণটা ঠিক আছে, সেভেন। অবশ্য আমরা যেমন সেভেন বলি ওরকম না, হচ্ছে কি সেভেন, হ্যাঁ তাহলে সেভেন, ঠিক আছে তো রফিক স্যার, আমাদের এক স্যার ছিলেন, এই সেভেন কিন্তু খুব সুন্দর করে উচ্চারণ করতেন, ঠিক আছে তো? সেভেন, 11 এরকম করে বলতেন, হ্যাঁ ওইরকম আর কি। তো এটা হচ্ছে, কিন্তু আমরা যখন মানে নন স্ট্যান্ডার্ডে মানে জাস্ট ওরাল ক্ষেত্রে আমরা উচ্চারণ করি খুব ফাস্ট, তখন দেখা যাচ্ছে সেভেন হয়তো বা সেভেন হয়ে যাচ্ছে। হ্যান্ড, তাহলে হ্যান্ডকারচিপ কি হচ্ছে দেখি তো? হ্যান্ডকারচিপ আসলে এটা হ্যান্ডকারচিপ কি বলে কিনা, সরি এইখানে কি উচ্চারণ হচ্ছে? হ্যাংকাচিপ, এটা আবার ঠিক আছে, হ্যাঁ হ্যাংকাচিপ, হ্যাংকাচিপ। তাহলে এগুলো হচ্ছে কিসের জন্য হচ্ছে এই প্রোনাউন্সিয়েশন চেঞ্জগুলো বলো তো? এটাকে কি বলবো আমরা? কি সবাই আছো তো লাইনে নাকি? প্রগ্রেসিভ অ্যাজিমিলেশন, এবং এটা হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাজিমিলেশন, মানে আগেরটার দ্বারা পরেরটার পরিবর্তন, তাই তো? তারপর হচ্ছে কি রেগ্রেসিভ, হচ্ছে আবার রাইট থেকে লেফট, মানে পরেরটার দ্বারা আগেরটার পরিবর্তন। বাংলা ব্যাকরণ পড়েছো 9, 10 কখনো? জি স্যার। প্রগত, পরাগত, তোমরা ধ্বনি পরিবর্তন শিখছিলা? ধ্বনি পরিবর্তন পড়ছিলা? ধ্বনি পরিবর্তন, জি স্যার। জি স্যার। স্যার ছিল। এই ধ্বনি পরিবর্তনের যে ব্যাপারটা এখানে কিন্তু এই ব্যাপারটাই ঘটে। দেখো আমরা যদি একটু বাংলা ব্যাকরণে যদি ধরি, ধ্বনি পরিবর্তন, এই যে দেখো, হ্যাঁ দেখো অনেকগুলো রূপ আছে, যে আশা হয়ে যাচ্ছে আশ, আজি হয়ে যাচ্ছে আজ, এরকম হচ্ছে না? তারপর ধপ ধপ হয়ে যাচ্ছে ধপাধপ, অসমীকরণ, সমীকরণ, হ্যাঁ তারপর হচ্ছে অন্তঃস্বর, হ্যাঁ দেখো ধনাগম মানে ধ্বনি আসতেছে, ধ্বনি লোপ মানে ধ্বনি লোপ পাচ্ছে, ধ্বনি রূপান্তর পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে অনেক কিছুই ঘটেছে, অনেক কিছুই ঘটে আর কি, তাই না? তো এখানেও ঠিক ওরকম ব্যাপারটাই ঘটছে।
তাহলে হচ্ছে রিগ্রেসিভ রাইট টু লেফট মানে হচ্ছে পরের থেকে আগেরটা। বলছে রিগ্রেসিভ অ্যাজিমিলেশন অকার্স when a sound influence one which precedes it, precedes মানে আগেরটাকে। The most familiar case of regressive assimilation in English is that of alveolar consonants such as t, d, z, n এগুলো are followed by non-alveolar consonant, এগুলোর ক্ষেত্রে হয়। যেমন ফর এক্সাম্পল ফর অ্যাজিমিলেশন দ্য ওয়ার্ড ফুটবল হয়ে যাচ্ছে ফুটবল, হ্যাঁ, ফ্রুট কেক হয়ে যাচ্ছে ফ্রুট কেক। দেখো ফুটবল এখানে বি এর জন্য দেখো ট সাউন্ডটা কি হচ্ছে নন অ্যালভেলিয়ার কনসোনেন্ট হচ্ছে ব সাউন্ড, যেটা হচ্ছে আমাদের লিপ, সেইটা আমাদের অ্যালভেলিয়ার সাউন্ড যেটা ঠ সেটাকে পরিবর্তন করে দিচ্ছে, দিয়ে হয়ে যাচ্ছে কি প হয়ে যাচ্ছে। দেখো ফুট হয়ে গেছে ফুফ, হ্যাঁ ফুফ বল, হ্যাঁ ফুফ বল বা ফ্রুট কেক, হ্যাঁ এইভাবে দেখো ডাবল কে হয়ে গেছে। যেমন উজ্জ্বল আসলে এর কারণে পড়েছি উড্ডয়ন, উজ্জোগডয়ন হচ্ছে উড্ডয়ন, উজ্জ্বল জল হয়ে যাচ্ছে উজ্জ্বল, হ্যাঁ এরকম এখানে কি হচ্ছে একটা চেঞ্জ হয়ে একটা রূপ নিচ্ছে, এবং এটা হচ্ছে কি পরের সাউন্ড দ্বারা আগের সাউন্ড প্রভাবিত হচ্ছে, এই জন্য এটা রিগ্রেসিভ অ্যাজিমিলেশন বলছে। এই উদাহরণগুলো খেয়াল রাখবা, এরকমই পরীক্ষাতে আসে, ঠিক আছে তো, ব্রিফ কোশ্চেন বা যদি ব্রড কোশ্চেনও আসে এই টার্মগুলো তোমাদেরকে বর্ণনা করতে হতে পারে। কি বোঝা গেল? কি সবাই লাইনে আছো? এই তোমাদের বয়সের সাথে সাথে কেমন জানি কথা বলাটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ আগে বেশ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেভাবে রিপ্লাই দিতা, থার্ড ইয়ারে এসে রিপ্লাইয়ের পরিমাণটা কমে যায়, কেন এটা হয় এমনটা বলো তো? মানে পড়াশোনার যে এনজয়মেন্টটা সেটা আসলে শেষ হয়ে যায়, হ্যাঁ থার্ড ইয়ারে আসলে ছেলেমেয়েরা একটু বড় হয়ে যায়, হ্যাঁ পড়াশোনার চাপে পড়ে যায়, এই কারণে দেখা যাচ্ছে স্যারকে কি উত্তর দিতে গিয়ে কি দিব এই টেনশনে থাকো নাকি, হ্যাঁ নাকি বলো? না স্যার, না ব্যাপারটা এরকমই আমার কাছে মনে হচ্ছে, কারণ তোমরা এখন রিপ্লাই দিতে গিয়ে আগে যেমনটা সাথে সাথে রিপ্লাই হতো এখন আর সেই রিপ্লাইটা আসে না। আচ্ছা তো দেখো এখানে যে প্রশ্নগুলো যেমন এসেছে, দেখো আর্টিকুলেশন, ফোনিমস, এটা কি কত নম্বর চ্যাপ্টার? আচ্ছা একসাথে দেওয়া হয়েছে। আচ্ছা ইন্টোনেশন এগুলো তো আমরা দেখবো, আমরা একটু শর্ট কোশ্চেন দেখি। টেক্সটগুলো ভালো করে পড়তে হবে, কারণ ছোটোখাটো বিষয় অনেকখানি চলে আসতে পারে, হ্যাঁ অনেক ছোটো ছোটো বিষয়গুলো আসে, সেগুলো খেয়াল করতে হবে। এই যে ফনোলজি, স্ট্রেস, ইন্টোনেশন, ফনেটিকলি, এখানে অবশ্য এখানে যে ব্যাপারগুলো আছে দেখো এগুলো একটু খেয়াল রাখতে হবে। ক্লাসিফিকেশন অফ কনসোনেন্ট বেসড অন দ্য প্লেস অফ আর্টিকেল 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে এগুলো দেওয়া হয়েছে। স্ট্রেস টোন কি, ফনোলজি কি, ইন্টোনেশন কি, তারপরে এলিশন, অ্যাজিমিলেশন, এখানে অ্যাজিমিলেশন দেখছি না, অনেক সময় দেখা যাচ্ছে যে আসে কখনো কখনো, এখন আসেনি মানে এটা যে আসবে না সেটাকে একটু খেয়াল করে রাখতে হবে, ঠিক আছে? তাহলে গতবারের এরিয়াগুলো ছিল, দেখো এইভাবে একটু আলাদা করে দিয়ে দিই, তোমরা একটু এখন থেকে বুঝে নিলে এগুলো সহজে পারা যাবে। এই যে সাউন্ডগুলো ঠিক এইভাবে ড্র করে করে করবা পরীক্ষার সময়। আচ্ছা তো ঠিক আছে, তাই বলছে দেখাচ্ছে এরকমভাবে রিগ্রেসিভ অ্যাজিমিলেশন কি এগুলো হয়তো বা ওইভাবে আসেনি, কিন্তু খেয়াল রেখো আসলে তো আর বলা যায় না, তাই না? আচ্ছা থার্ড ইয়ারের সাজেশন আছে, সেট সাজেশন আছে তোমাদের কাছে থার্ড ইয়ারের? আছে স্যার? জি স্যার। থার্ড ইয়ারেরটা 2023-এ কি কি আসছিল? 2023 সালের প্রশ্ন। এই দেখো অ্যাজিমিলেশন কিন্তু পরীক্ষা চলে এসেছে তোমাদের এবার ব্রড কোশ্চেনে, ঠিক আছে? দেখো দেখছো
জি স্যার 2023 স্যার ইয়ে ছিল অ্যাসিমিলেশন। এই যে ব্রড, হোয়াট ইজ অ্যাসিমিলেশন, এক্সপ্লেইন ডিফারেন্ট রুলস অফ অ্যাসিমিলেশন। এই যে এই রুলসগুলো তোমাকে বলতে হবে, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট রুলস এখানে যেগুলো আছে এগুলোকে এভাবেই দেখাতে হবে। হ্যাঁ, এটা দেখো চলে আসছে। তারপর আসছে কি কি আসছে, হোয়াট ইজ ডিপথং, ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ ইংলিশ ডিপথং। ওই যে ডিপথং এর যে ইয়েগুলো আছে, ওয়ার্ড ফরমেশন তো আগের। এরপরে হচ্ছে ইন্টোনেশন তো পড়বই, এখন আমরা পড়ি নাই। তাহলে হোয়াট ইজ স্ট্রেস এখনো পড়ি নাই, এই গ্রুপ থেকে এসেছে। কোড সুইচিং এখনো পড়ি নাই, ওটা সোশ্যালাইজেশনে আসবে। হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, এই যে ডিসকাস দ্য ভেরিয়াস ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। বলো তো কোন কোন ব্রাঞ্চগুলো এখানে? ওই যে ফনেটিক্স, ফনোলজি, তাই তো, সিনট্যাক্স, এগুলো হচ্ছে ব্রাঞ্চ। তারপরে হোয়াট আর দ্য এখনো পড়ি নাই, ভালোই এসেছে পরীক্ষা, বেশ সহজেই এসেছে, কঠিন আসেনি। মোটামুটি পড়া থাকলে ওইগুলোই। আবার কি আসছে, ডিফাইন ইংলিশ মোনোথংস প্রোভাইডিং সুটেবল এক্সাম্পল। দেখো যে মোনোথং আসছে পরীক্ষায় পার্ট বি তে, তাই না? দেখো তোমাকে মোনোথংগুলো দিয়ে আবার একটু ওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে, মানে ওয়ার্ড সহ সাউন্ডগুলো দিতে হবে। এগুলো কি খুব কঠিন জিনিস বলো? তারপরে প্রোভাইড আ কনসাইজ ওভারভিউ, না স্যার ফ্রেজ স্ট্রাকচার, তাই না, এরকম আর কি বিষয়গুলো। তারপর হচ্ছে এগুলো তো পরে আছে, এই যে ট্রান্সক্রাইব এনি 4 অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এই যে 9 নম্বরটা, যে ওয়ার্ডের ট্রান্সক্রিপশন করতে হবে। এই যে যেগুলো আমরা সাইনগুলো শিখলাম, এই সাইনগুলো বসিয়ে উচ্চারণগুলো দেখাতে হবে শর্টে। হোয়াট ডাজ আইপিএ স্ট্যান্ড ফর? দেখো এসে গেছে, আইপিএ বলতে কি বোঝায়, যে আইপিএ আসছে, দেখছো আইপিএ কি। তারপর হচ্ছে এই যে হোয়াট ইজ রিগ্রেসিভ অ্যাসিমিলেশন, এই যে যেটা আমরা পড়লাম রিগ্রেসিভ, না, এই যেটা হোয়াট ইজ রিগ্রেসিভ অ্যাসিমিলেশন। তারপরে এখনো জিরো মর্ফ, এগুলো আমরা তো একটু দেখি নাই, দেখবো আসছে। স্টিমুলাস কি, এই যে স্ট্রেস, ইন্টোনেশন, ল্যাবিওডেন্টাল সাউন্ডগুলো কি কি, এইগুলোই বিভিন্নভাবে এইগুলোই পরীক্ষাতে আসছে। দেখো তারপরেও দেখা যাচ্ছে ছেলে মেয়ে পারে না। হ্যাঁ, এই যে বাউন্ড মরফিন, ওপেন মরফিন, ক্লোজ, এগুলো সহজ আইটেমগুলো সবই। আর এখানে উত্তরগুলো কিন্তু বেশি বড় বড় হয় না। দেখো এখানে উত্তর কি খুব বড় হবে যদি এই অ্যাসিমিলেশন নিয়েই বড় কোশ্চেনটা থাকে, তাহলে কতটুকু বলো তো? এইটুকুই না। অ্যাসিমিলেশন কি, অ্যাসিমিলেশনের যে এই যে নিয়মগুলো এবং এর সাথে এখানে কিছু সাম অ্যাসপেক্টস এগুলো দিয়েছে, যে কোনটা ভাবে কিভাবে চেঞ্জ হয়, এইটুকু উত্তর। স্যার টেক্সট করলেই হয়ে যাবে। হ্যাঁ, ওই তো বললাম, টেক্সটের উত্তরটাই তুমি দিবা। স্যার কত পেজ লিখতে হবে, কি পেজ লিখতে হবে, এই পেজ নিয়ে আমি পুরো হতবাক, যে পেজ নিয়ে কেন সমস্যা। তুমি একটা জিনিস বলেছো, এখানে কি বেশি লেখার কোনো সুযোগ আছে বলো তো এই জায়গায়? বলো না না স্যার অ্যাসিমিলেশনে তুমি সর্বোচ্চ একটা সংজ্ঞা দিবা, দিয়ে সর্বোচ্চ 10টাই নাই তুমি উদাহরণ দিলা, কিন্তু তার থেকে বেশি তুমি কি দিয়ে বড় করবে এটাকে, বলো? এর থেকে বানানোর কি আছে? তারপরও নাকি ছেলে মেয়ের পরীক্ষা খুব খারাপ হয়, কারণ কি, ওই যে আগেই ভয় পেয়ে সব মারা যাও। আমার তো মানে অন্যান্য বিষয় থেকে এগুলো অনেকখানি সোজা সোজা হয়, কিছু কিছু জায়গায় একটু জটিলতা থাকতে পারে, কিন্তু বুঝে পড়লে লিখে দেওয়া যায়। একটা ম্যাথ টাইপের। হ্যাঁ, ম্যাথ, আমি আগেই বলেছি না যে ম্যাথমেটিক্যাল টাইপের, এখানে মার্ক পাওয়া যায়, তুমি একটু ভালো পড়লেই মার্ক পাওয়া। এই যে লিটারি ক্রিটিসিজম বলো, তারপরে এগুলোতে বলো, একটু পড়লেই মার্ক চলে আসে। হ্যাঁ, সাহিত্যের মতো অত বেনিয়ে বেনিয়ে লিখে দেখা যাচ্ছে কম মার্ক আসে এমনটা না। ওকে, তো এটা আমরা দেখলাম। দেখো দুইটা, একটা হচ্ছে কি প্রোগ্রেসিভ আর একটা হচ্ছে রিগ্রেসিভ। তার ভিতরে প্রোগ্রেসিভটা কিন্তু দেখো পরীক্ষা এসে গেছে, যে হোয়াট ইজ প্রোগ্রেসিভ অ্যাসিমিলেশন। হ্যাঁ, এরপর হচ্ছে সাম আদার অ্যাসপেক্টস অফ অ্যাসিমিলেশন। এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো একটু দেখলে বুঝতে পারবা। ভয়েসিং, মানে ভয়েস যে রূপটা চেঞ্জ হয়ে যেতে পারে না, যে ভ সাউন্ড আছে ফ সাউন্ড হয়ে যেতে পারে, যেটা আমরা আগে দেখেছিলাম, যে ভয়েসিং ক্যান অলসো বি অ্যাফেক্টেড হোয়েন দ্য ভয়েসড কনসোনেন্ট ভ ক্যান বিকাম ইটস আনভয়েসড ইকুইভ্যালেন্ট ফ হোয়েন ফল বাই দ্য আনভয়েসড টি। ফর এক্সাম্পল, হ্যাভ টু গো হয়ে যাচ্ছে কি, এই যে ভয় হয়ে যাচ্ছে ফ, দিয়ে হয়ে যাচ্ছে হাফ টু গো। হ্যাঁ, হাফ টু গো, তাহলে ভ সাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ফ হয়ে যাচ্ছে, কিসের কারণে? এই পরে যে ঠ সাউন্ডটা আছে তার প্রভাবে। কারণ ভয়েস কনসোনেন্ট হচ্ছে ভ সাউন্ড, আনভয়েসড কনসোনেন্ট হচ্ছে ফ সাউন্ড, আর আনভয়েসড শুধু টি হচ্ছে কি, দেখো আনভয়েসড, তাহলে আনভয়েসড কনসোনেন্ট টি এনে দিচ্ছে আনভয়েসড কনসোনেন্ট ফ, কার কোনটা চেঞ্জ হয়ে? ভয়েস কনসোনেন্ট ভ চেঞ্জ হয়ে যাচ্ছে এইভাবে। তারপর দ্য প্লসিভ D or J can combine and it becomes the affricate jaw sound. For example, how do you do, এটা হয়ে যাবে how do you। হ্যাঁ, দেখো how do you, এরকম, মানে খুঁজ, যেমন আমরা খুঁজিউ, উজিউ, মানে উডিউ, উডিউটা হয়ে যাচ্ছে উজিউ, খুডিউটা হয়ে যাচ্ছে খুঁজিউ, হাউ ডুটা হয়ে যাচ্ছে হাজিউ, এরকম আর কি। ঠিক আছে, এরকম ভাবে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর সিমিলারলি দ্য প্লসিভ ঠ অ্যান্ড সেমিভাল
দেখো ইয়া, এটা কিন্তু ইয়া সাউন্ড, তাই তো? আমরা জ বলেছি, এটা ইয়া সাউন্ড, আমি মিস করেছি। ক্যান কম্বাইন টু বিকাম দ্য অ্যাফ্রিকেট জ, ফর এক্সাম্পল ডন্ট ইউ নো, এখানে হবে কি ডন, তাহলে কি হবে ডনটা হয়ে যাচ্ছে কি ডঞ্চ, ডনচুনো, দেখো এই যে ডনচুনো, Don't you? হ্যাঁ ডনচুনো, এরকম ভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। এগুলো আমরা একটু খেয়াল রাখবো। মূল কথা হলো এখানেই ব্যাপারটা, যে আমি আগের গুলো ভালো করে, প্রসিভ কি, তাই তো, ভয়েস সাউন্ড, আনভয়েস সাউন্ড বা আনভয়েস কনসোনেন্ট, এগুলো আমি পড়েছি কিনা, ঠিক আছে? অ্যাফ্রিকেট কি, যদি আমরা না পড়ি তখন আমরা এতে মনে থাকবে না। এগুলো ছোট ছোট জিনিস তো, বললাম কি অল্প লেখা, কিন্তু এর ভিতরে কিছু ওই যে টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে, সেগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এবং এই চ্যাপ্টার থেকে, মানে এই বললাম কি এই 3 থেকে 5, এই 3টা চ্যাপ্টার থেকে কমপক্ষে ব্রড কোশ্চেন তুমি 2টা পাবা, ঠিক আছে? শর্ট কোশ্চেন তো মোটামুটি 2-3টা পেয়ে যাবা, আর ব্রিফ কোশ্চেন তো আছেই। অতএব এই 3টা চ্যাপ্টারই যেহেতু ফনেটিক্সের বড় একটা অংশ কিন্তু এখানে আছে, মানে আলোচনার বিষয়টা এই জায়গায়। আগে তো জাস্ট ইন্ট্রোডাকশন ছিল, চ্যাপ্টার 1-2 তে ইন্ট্রোডাকশন, যে লিঙ্গুইস্টিক কি, পরেরটাই হলো লিঙ্গুইস্টিক্সের অ্যাসপেক্টগুলো কি, আর সেই অ্যাসপেক্টগুলোর আলোচনা শুরু হচ্ছে 3 থেকে, আর 3 থেকে 5 পর্যন্তই হচ্ছে পুরো ফনেটিক্স আর ফনোলজির ব্যাপারটা। তারপরে আসবে কি মরফোলজি, ওয়ার্ড রিলেটেড, তারপরে সিনট্যাক্স, এগুলো। অর্থাৎ এই 3টা চ্যাপ্টার কিন্তু একটার সাথে একটা রিলেটেড। অর্থাৎ এই জায়গাটা একটু ভালো করে পড়বা, ব্রড কোশ্চেন আশা করি তোমরা 2টা পেয়ে যেতে পারো, ঠিক আছে? ওকে, জি স্যার। এবার হচ্ছে ইলিশনটা কি। ইলিশন মানে কি, পুরো একটা সাউন্ড দেখো পুরো ডিলিট হয়ে যাওয়া, এখানে হচ্ছে চেঞ্জ হয়ে যাওয়া, আর এখানে হচ্ছে কি ডিলিট হয়ে যাওয়া। মানে এখানে তো চেঞ্জ হয়ে আর একটা নতুন সাউন্ড এসেছে, তাই না? অ্যাজিমিনেশনে মানে একটা সাউন্ড চেঞ্জ হয়ে একটা সাউন্ড এসেছে, যেমন 7 এর জায়গায় Sir, 7 এটা- হয়েছে, 7 হয়েছে নাকি, ভ দেখো এন ইএন এর জায়গায় ম হয়েছে, একদম না যে আউট হয়ে গেছে, ঠিক আছে তো? কিন্তু যেমন হচ্ছে বড় দিদিকে আমরা বলি কি বলো তো, বড় দিদিকে সংক্ষেপে, বড় দাদাকে সংক্ষেপে কি বলি? বড়দি, বড়দা, এরকম করে কি হারিয়ে যাচ্ছে না একটা করে সাউন্ড। ওরকম ভাবে এই এলিশন মানে হচ্ছে একটা করে সাউন্ড পুরো হারিয়ে যাওয়া। বলছে এলিশন ইজ দ্য কমপ্লিট ডিসঅ্যাপিয়ারেন্স অফ ওয়ান অর মোর সাউন্ডস ইন আ ওয়ার্ড অর ফ্রেজ, মেকিং দ্য ওয়ার্ড অর ফ্রেজ ইজিয়ার ফর দ্য স্পিকার টু প্রোনাউন্স। বড় দিদিকে বলছে বড়দি, তাই তো? বড় দিদি না বলে বলছে বড়দি। বড় মামা বলতে না বলে কি কি বলছে আমরা, ব মামা, নাকি? যাই হোক, এরকম করে সংক্ষেপ হয়ে যায়। টেকনিক্যালি স্পিকিং, আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস ফোনিন বা সাউন্ডস মে বি ডিলিটেড। ফর এক্সাম্পল অ্যাক্টস বিকাম অ্যাক্স, দেখো টটা পুরো আউট হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে এই উচ্চারণটা আমরা কি করি বলতো, WALKED কি উচ্চারণ হয়? What? ওয়াক, তাই তো? তারপর হচ্ছে WORKED, হ্যাঁ দেখো এল টেল পিটা বার হয়ে যাচ্ছে পুরো, হ্যাঁ ওয়াক্ট, ওয়াক্ট। তাই বলছে এখানে দেখো পুরো বাদ হয়ে গেল। হেয়ার টি ই সাউন্ডস ইজ নট রিয়েলাইজড অর ইট হ্যাজ বিন ডিলিটেড। এখানে কিছু ফিচার আছে, মানে কিভাবে হয়। লস অফ উইক ভালস, বিশেষ করে উইক ভালগুলোকে লস হয়ে যায়, মানে বিশেষ করে শেষের দিকে বা পরের দিকে যেগুলো থাকে সেগুলো। বলছে ইন ওয়ার্ডস লাইক পটেটো, টমেটো, পারহ্যাপস অ্যান্ড টুডে দ্য ভাল ইন দ্য ফার্স্ট সিলেবল, এই যে পটেটো, হ্যাঁ পোটেটো আমরা বলছি না, জাস্ট ফ সাউন্ড বলতেছি, ওটা কিন্তু বাদ হয়ে গিয়ে টেটো বলতেছি। টমেটো, দেখো টি এর পরে যে ওটা আমরা কি উচ্চারণ করতেছি বলো তো? উচ্চারণ করতেছি না। টুডে, হ্যাঁ না স্যার। টুডে, টুডে এরকম আর কি, ওটা টুডে এরকম বলছি না। পারহ্যাপস, হ্যাঁ পারহ্যাপস, হ্যাঁ এরকম আর কি। তার মানে এই জায়গায় ইয়ার মিলে পুরো আউট হয়ে যাচ্ছে। তাই বলছি ইন দ্য ফার্স্ট, তাহলে দ্য ভাল ইন দ্য ফার্স্ট সিলেবল মে ডিসঅ্যাপিয়ার। একেবারে লস অফ ভ সাউন্ড ইন অফ, অফ উচ্চারণ কিন্তু আমরা অফ বলি অনেক সময়, অফ, ফটা আসছে না বিফোর কনসোনেন্টস। ফর এক্সাম্পল লর্ডস অফ, তাহলে এই যে দেখো অফের যে ফটা কি হচ্ছে বিফোর কনসোনেন্ট, মানে ট সাউন্ডটা হচ্ছে কি একটা কনসোনেন্ট, এর প্রভাবে পুরোটা হচ্ছে লর্ডস। দেখো লর্ডস, লর্ডস অফ, হ্যাঁ এই জায়গায় অম হয়ে যাচ্ছে, লর্ডস অফ দেম কি হয়ে যাচ্ছে কি লর্ডস অফ দেম, হ্যাঁ লর্ডস অফ, দেখো স লর্ডস অফ, তাহলে অ হয়ে আমাদের এই জায়গাটা মুখস্থ হ্যাঁ, করতে অ হবে। হয়ে যাচ্ছে, তারপর দম, হ্যাঁ লর্ডস অফ দেম, হ্যাঁ কাপাটি, হ্যাঁ কাপাটি মানে বুঝো কি বলতে যাচ্ছে, কাপাটি, কাপ অফ কাপ অফ টি। টি, ইয়েস তো? তাহলে হয়ে যাচ্ছে কি সি ইউ কাপা টি, ঠিক আছে তো? কাপাটি, তার মানে কি এই যে অ হয়ে গেছে, হ্যাঁ এই অফ পুরো, অফটা পুরো আউট হয়ে গিয়ে ও হয়ে গেছে,
কাফটি এরকম আর কি। হ্যাঁ, তা বলছে দেখো লটস আমাদের কি এটা মুখস্থ রাখতে হবে? তুমি পড়বা, তোমার তো এগুলো তো যেহেতু আমাদের এরকম ফনেটিক্সের তুমি প্র্যাকটিস তো কখনোই করোনি, তাহলে আমাদের অন্তত এগুলো লেখার জন্য এই উদাহরণগুলো মুখে রাখবা, বাড়তি উদাহরণ তার দরকার নেই বেশি আছে বলো। এলিজনটা খেয়াল রাখবা, এবার পরীক্ষায় অ্যাসিমিলেশন আসতে পারে, পরের পরীক্ষায় এলিজনটা আসতে পারে নাকি। মানে প্রত্যেকটার জন্য 2-3টা করে আমাদের एग्जांपल মুখস্থ রাখতে হবে। হ্যাঁ অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং প্র্যাকটিস করে মনে রাখবা, তাহলে মনে থাকবে, ঠিক আছে তো। হ্যাঁ, তা নাহলে ভুলে যেতে পারো। এইভাবে দেখো সাম মোর एग्जांपल। নেক্সট প্লিজ হয়ে যাচ্ছে কি নেক্সট প্লিজ, নেক্সট প্লিজ না হলে হচ্ছে নেক্সট প্লিজ। আই ডোন্ট নো হয়ে যাচ্ছে কি টিটা বাদ পড়ে যাচ্ছে। পোস্ট দ্য লেটার হচ্ছে কি পোস্ট দ্য লেটার, পোস্ট ডট আর নেই। ওল্ড ম্যান হয়ে যাচ্ছে কি ওল্ড ম্যান, ডিটা বাদ পড়ে গেছে। ইউ অ্যান্ড মি, এই যে ফিশ অ্যান্ড চিপ বলে না, ফিশ অ্যান্ড চিপ, ইউ অ্যান্ড মি। হ্যাঁ, ইউ অ্যান্ড এর জায়গায় ডি বাদ খেয়ে ন হয়ে যাচ্ছে, ইউ অ্যান্ড মি। এইভাবে কি হচ্ছে আমাদের একটা করে সাউন্ড হয়ে যাচ্ছে। এছাড়াও দেখো অ্যাপোস্ট্রফি দ্যাট মার্ক মিসিং পার্টস অফ ওয়ার্ডস আর সিঙ্গুলার লিভিং এলিজন। অনেক সময় এই অ্যাপোস্ট্রফি মানে কি, এটা মানে হচ্ছে সিগন্যাল দিচ্ছে যে এখানে একটা এলিজন ঘটেছে। এখানে কি নাই বলো তো, এখানে একটা কি নাই, এখানে একটা স্যার ওয়ার্ড এন নট এন এনওটি এনও এনোবাদ। হিজ এটা মানে হচ্ছে হি ইজ, মানে এটাও মানে এলিজনের একটা চিহ্ন। মার্কস অ্যাপোস্ট্রফি দ্যাট মার্ক মিসিং পার্ট অফ ওয়ার্ডস আর সিগন্যালিং এলিজন। তো এইভাবে আমরা এলিজন দেখলাম। তাহলে এলিজন হচ্ছে একটা সাউন্ড আউট হয়ে যাওয়া, কিছু ফিচার দেখলাম, লস ভালস মানে উইক ভাল সাউন্ড লস হয়ে যায়, না হয় এই যে অফ সাউন্ডটা লস হয়ে যায়, এরকম দু একটা উদাহরণ আমরা দিচ্ছি। আরও কিছু আছে যেগুলো আমি শিটে দিয়েছি, এগুলো একটু ভালো করে দেখে নিবা পরে, এখন একটা অল্প দিয়ে বুঝে নাও। এরপর হচ্ছে সিলেবেলে আমরা আসি। সিলেবেলটা মনে হয় না তোমাদের বোঝায়নি। সিলেবেল আসলে কিভাবে গঠিত হয়? সিলেবেল বলতে আমরা কি বুঝি বলো, হোয়াট ইজ সিলেবেল? হোয়াট ইজ সিলেবেল? সিলেবেল কি? শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ হয়, উচ্চারিত হয়, তাই না? এবং এটাকে বাংলায় কি কি বলা হয় জানো তো? সিলেবেলের বাংলা কি? শব্দাংশ, না, অক্ষর 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 বলা হয়, ঠিক আছে তো। একবারে যতটুকু উচ্চারিত হয়। ইংলিশে এই সিলেবেল আবার কয়েকটা এলিমেন্ট নিয়ে গঠিত হয়। হচ্ছে ওয়ার্ডস আর কম্পোজড অফ ওয়ান আর মোর সিলেবেলস। ওয়ার্ড গঠিত হয় একটা বা একের অধিক সিলেবেল দিয়ে। একইভাবে আর সিলেবেল ইজ আ ফনোলজিক্যাল ইউনিট। আর সিলেবেল মানে হচ্ছে ফনোলজিক্যাল ইউনিট, মানে যেটা দিয়ে আমরা একটা সাউন্ড ক্রিয়েট করব, একসাথে উচ্চারিত হবে এমন কিছুকে আমরা বুঝবো, তাই তো। একসাথে উচ্চারিত হবে, কি ব্যাপার। ওকে, তারপর দেখো এইখানে এটা আবার কিভাবে কম্পোস্ট হয় দেখো। সিলেবেল কম্পোস্ট হয় অফ ওয়ান অর মোর মরফিমস, তাই তো, এক বা একাধিক মরফিম বা সাউন্ড দিয়ে। বলছে এভরি সিলেবল হ্যাজ আ নিউক্লিয়াস। তাহলে সিলেবলের নিউক্লিয়াস বলা হয় কাউকে? ভাওয়েলকে। হ্যাঁ, এটা মনে হয় আমরা যখন পড়েছিলাম তখন পড়ছিলাম কি না, ফার্স্ট ইয়ারে যখন আমরা স্ক্যানশন পড়েছিলাম, ওই যে স্ট্রেস আনস্ট্রেস বিষয়গুলো সিলেবল ভাগ করা, তখন পড়ছিলাম, হয়তোবা পড়াতে পারি মনে নাই কিনা, বিফোর দ্য নিউক্লিয়াস। এবং তাহলে হচ্ছে মনে করো আমি একটা বিষয় বললাম, সেটা হচ্ছে সব, এই সাউন্ডটা মনে করলাম, এটা এটা কয় সিলেবল বিশিষ্ট বলো তো? এটা এক সিলেবল, এক সিলেবল বিশিষ্ট। তাহলে এখানে একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস কোনটা? স্যার সব নিজে নাও সবাই দেয় না বলতো না, কোনটা নিউক্লিয়াস এখানে? স্যার ভাওয়েল ওটা নাকি? ওটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে তো। ও হচ্ছে এখানে নিউক্লিয়াস। তার আগের কনসোনেন্ট এবং পরের কনসোনেন্ট একটা হচ্ছে, দেখো বিফোর দ্য নিউক্লিয়াস দেয়ার ইজ আ কনসোনেন্ট কল্ড অনসেট। দেখো কল্ড দ্য সিলেবল অনসেট। তাহলে তাহলে নিউক্লিয়াসের আগে যে সিলেবল থাকবে, সিলেবলের যে সাউন্ডটা থাকবে কনসোনেন্ট সাউন্ড, সেই কনসোনেন্ট সাউন্ডটাকে আমরা বলবো কি? অনসেট। অ্যান্ড আফটার দ্য নিউক্লিয়াস দেয়ার ইজ আ কনসোনেন্ট কল্ড কোডা। তাহলে এখানে অনসেট কোনটা আর কোডা কোনটা বলো তো? হ্যাঁ, স হচ্ছে অনসেট আর পি হচ্ছে কি? কোডা। এইভাবে প্রত্যেকটা সিলেবলের 3টা এরকম মরফিম থাকবে, ঠিক আছে তো। এখন সেই মরফিমটার ভিতরে অবশ্যই একটা ভাওয়াল থাকতে হবে, ভাওয়াল সাউন্ড থাকতে হবে, যেটা নিউক্লিয়াস হিসাবে কাজ করবে। এখন নিউক্লিয়াস থাকতেই হবে। নিউক্লিয়াস ছাড়া কি কোনো কোষ হবে বলো তো? সিলেবল হচ্ছে একটা কোষের মতো। এক একটা ওয়ার্ড তৈরি করতে আমার কয়েকটা সিলেবল লাগে, একটাও থাকতে পারে, অনেক থাকতে পারে। যেমন হচ্ছে আমি যদি এখন এই ওয়ার্ডটাকেও ধরি, মানি, আচ্ছা সেকেন্ডটাকে ধরলাম, সেকেন্ড, এখানে কয় সিলেবল বিশিষ্ট এটা বলো তো? তাহলে কোথা থেকে আমি ভাগ করবো এটাকে?
একটা হচ্ছে সেক আর একটা হচ্ছে কেন। এখন একটা খেয়াল করতো, আমরা কি সেকেন্ড বলবো নাকি সেকন্ড বলবো? বিপদ তো এই জায়গায়, ও তাই না? সেক অন। জি স্যার। হ্যাঁ, এই জায়গায় বিপদ আমাদের, কারণ এই জায়গায় দেখো আমরা যদি উচ্চারণ করি কোনটা আমরা ধরবো, তখন আমাদের একটু ডিকশনারি হেল্প নিতে হয়, কারণ আমরা এখন ওই এটা দেখি নাই। এখন এটা কয় সিলেবাল বিশিষ্ট একটু খেয়াল করো। কি বলা হচ্ছে এখানে? সেকেন্ড নাম্বার অফ টু। এখানে কয় সিলেবাল বিশিষ্ট দেখানো হচ্ছে একটু খেয়াল করো আগে। না, এখানে কিন্তু এটা ওয়ান সিলেবাল বিশিষ্ট, ওয়ান সিলেবাল, ঠিক আছে? তো এইখানে যে অ সাউন্ডটা আছে না, এই অ সাউন্ড পুরো সাইলেন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে এইটা বাদ হয়ে জাস্ট এই জায়গায় কন্ড উচ্চারিত হবে, কে এন ডি, কিন্তু ওটা আসবে কন, তাহলে কি সেকেন্ড, সেকেন্ড, ঠিক আছে? একবারে কিন্তু সেকেন্ড। দেখো ওই যে আমরা যেটা ইয়া পড়লাম, এলিজেন, অ সাউন্ডটা কিন্তু অফ হয়ে যাচ্ছে, গিয়ে হচ্ছে কি সেকেন্ড। তাহলে আমরা যদি এটাকে এইভাবে ধরি, তাহলে এইখানে ইয়া কোনটা, নিউক্লিয়াস কোনটা বলো তো? এই সাউন্ডের নিউক্লিয়াস কোনটা? এটা না নিউক্লিয়াস, এটাই নাকি স্যার? ই স্যার ই এ সাউন্ড, তাই তো? সেকেন্ড। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, আর অনসেট হচ্ছে কি এস, এস হচ্ছে অনসেট, আর কোডা, আর কোডা কোনটা? এই কে থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই কন্ড, কন্ড হচ্ছে কি পুরো কোডা, ঠিক আছে? একইভাবে যদি আমরা একটু একটা বড় শব্দ দিয়ে দেখি, কমিউনিকেশন, এখানে কয়টা সিলেবাল থাকতে পারে আমরা একটু আগে বুঝি। আচ্ছা, কমিউনিকেশন প্রোনাউন্সিয়েশন দিই, বলো তো, তোমরা কি আইডিয়া করো এটা কয়টা থাকতে পারে? স্যার কমিউনিকেশন বানান ভুল হয়েছে সম্ভবত। COMMUNICA, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন বানান ভুল করতেছি, হ্যাঁ রে, এক জায়গায় বলতে আরেক জায়গায় হয়ে যাচ্ছে সিমিউশন। তাহলে কমিউনিকেশন, হ্যাঁ, কমিউনিকেশন, কমিউনিকেশন, তাই তো? কটা হচ্ছে? 5 স্যার। আচ্ছা, এখন হলো কম ইউ নাকি কম ইউ, এইখানে ঝামেলাটা হয়, ঠিক আছে? আমারও এই জায়গায় দেখো কম ইউ আর কম ইউ, আরে ভাই কোথায় গেল, দেখো কম ইউ, হ্যাঁ। এই জন্য, কারণ আমি ওই যে শেষে ভয়েস যে আমি গঠন করলাম, তার ভিতরে কোনো অনসেট ধরবো নাকি ওটা কোডা হবে, সেইখানে হচ্ছে আমাদের সমস্যা। কমিউনিকেশন, তাহলে এখানে টোটাল আমাদের সাউন্ড আছে কয়টা, সিলেবাল আছে কয়টা? 5টা। পাঁচটা। আচ্ছা দেখি, তাহলে এবার এদের ভিতরে সবগুলোরই কি সব বৈশিষ্ট্য আছে? তাহলে একটা সিলেবালে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে, নিউক্লিয়াস তো থাকতে হবে, তার সাথে অনসেট এবং কোডা। এখন সবসময় কি অনসেট, সবসময় কি কোডা থাকবে বলো? না স্যার। হ্যাঁ, জি স্যার, নিউক্লিয়াস নাও থাকতে পারে, অনসেট কোডা নাও থাকতে পারে, ঠিক আছে? যেমন আই, আই একটা ওয়ার্ড না, বলো তো আই, বলো স্যার। আই একটা ওয়ার্ড, তাহলে এর উচ্চারণটা কেমন হয়? এ আই, এটা এরকম হয় না প্রোনাউন্সিয়েশনটা? এরকম হয়। তাহলে এটা কি, এটা একটা কি কি সাউন্ড বলো তো? ডিপথং না? আই, জি স্যার। হ্যাঁ, জি স্যার। ডিপথং আর মনোফথং? এটা ডিপথং, এটা ডিপথং। আই, তাই তো? তাহলে হচ্ছে ডিপথং, কিন্তু একটাই ভাল সাউন্ড। তার মানে এটা এখানে শুধু আমাদের নিউক্লিয়াস আছে, কিন্তু এই জায়গায় দেখি তো খ কি আছে, এখানে নিউক্লিয়াস আর অনসেট আছে। এই জায়গায় মিউ, বলো এখানে আছে কি অনসেট আর নিউক্লিয়াস, কোডা কিন্তু নাই। এখানেও কি ছিল? অনসেট এবং নিউক্লিয়াস, কোডা কিন্তু নাই। একইভাবে নি কি আছে? অনসেট আছে, নিউক্লিয়াস আছে, কোডা নাই। খেই, এখানে কি কি আছে? অনসেট আছে, নিউক্লিয়াস আছে, কোডা নাই। সন, এখানে আছে আমাদের, ঠিক আছে তো? এখানে আছে কি অনসেট আছে, নিউক্লিয়াস আছে এবং কোডা আছে, ঠিক আছে তো? তো এইটা এখানে বলা হচ্ছে যে সিলেবাল মানেই 3টা মোটামুটি ইয়া থাকে, মরফিম থাকে, তার ভিতরে একটা হচ্ছে নিউক্লিয়াস, তার আগে থাকে একটা অনসেট মানে কনসোনেন্ট, আর পরেরটা হচ্ছে কনসোনেন্ট, যাকে আমরা কোডা বলি, যেটাকে আমরা বলছি কি সিবিসি। দেখো, সো জেনারেলি স্পিকিং দ্য ফরমেশন অফ আ সিলেবাল ইজ সিবিসি, কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট, ঠিক আছে তো?
এগেইন দ্য ভাওয়েল ইজ অলসো কল্ড সিলেবেল পিক, একে আবার সিলেবেলের পিক বলা হয়। সিলেবেল পিক অর ভাওয়েল কোডা হচ্ছে ফাইনাল কনসোনেন্ট অল টুগেদার ফর্ম দ্য রাইম। আর রাইমটা ওই যে আমরা রাইম করি না কবিতায়, রাইমটা মেনলি শেষ ভাওয়েল এবং শেষ কনসোনেন্ট, মানে হচ্ছে নিউক্লিয়াস এবং কোডা দিয়ে একটা রাইম গঠন করা হয়। হচ্ছে লুক অ্যাট দ্য ফলোইং এক্সাম্পল, এখানে বলা হচ্ছে যেমন ব্যাগ, এটা তো বললাম আমরা পড়েছি। বি হচ্ছে অনসেট, হচ্ছে সিলেবেল পিক, কোডা হচ্ছে আমাদের এইটা হচ্ছে গ সাউন্ড। এ হচ্ছে এটুকু বুঝছো তো সবাই নাকি? তাহলে হোয়াট ইজ সিলেবেল, হাউ ইট ইজ ফর্মড অ্যান্ড হোয়াট আর দ্য এলিমেন্টস, তাই তো? কী কী থাকতে পারে? এখন হোয়াট ইজ কোডা, হোয়াট ইজ অনসেট, হোয়াট ইজ নিউক্লিয়াস ইন আ সিলেবাল, এগুলো যদি ব্রিফ কোশ্চেন আসে পারা যাবে? বলো। জি স্যার পারা যাবে। এই ছোটো ছোটো জিনিসই পরীক্ষা এরকমই আসে। দেখা যাচ্ছে আমি হয়তো কোশ্চেনে দেই না, কিন্তু পরীক্ষা এসে গেছে, তোকে পারতে হবে। যে আমি বা প্রশ্নে বা বইয়ে যেগুলো আছে যে প্রশ্ন শুধু সেগুলো থেকেই তুমি পারবা তা না, বই থেকে একটু চেঞ্জ করে ঘুটিমুটি করে এদিক ওদিক করে দিয়ে দিচ্ছে, এই জন্য একটু বুঝতে হবে। আচ্ছা, এটা গেলে হচ্ছে স্ট্রেস। স্ট্রেস তো আমরা পড়েছি, সেই ফার্স্ট ইয়ারে কিছু পড়েছি। স্ট্রেস মানে কি বলো তো? কোনো একটা সিলেবাসের উপরে কি করা, জোর দেওয়া, লাউডলি উচ্চারণ করা এবং একটু লঙ্গার টাইম ধরে উচ্চারণ করা, এটাকে স্ট্রেস বলা হয়। বলছি ইংলিশ ইজ আ স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ। ইংলিশ কিন্তু আমাদের বাংলায় কিন্তু স্ট্রেস খুব একটা আসে না, আমরা সবগুলোকে ফ্ল্যাট বলি, আমাদের ভিতরে কিন্তু স্ট্রেস মার্কটা থাকে না খুব একটা। এই জন্য আমরা ইংলিশও আমরা ওই বাংলার মতো করে বলি বিধায় আমরা স্ট্রেস অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টেড এই বিষয়টা খুব একটা বুঝি না, কারণ আমরা আমাদের মতো করে ইংলিশ বলি, যেখানে আমরা একদম ফ্ল্যাট আলোচনা। কিন্তু ইংলিশে ওদের যদি সাউন্ড শুনে দেখবা যে ওই রকম অ্যাকসেন্ট বা স্ট্রেস আনস্ট্রেস মিলে এমন একটা অবস্থা হয় যে কিছু আমরা অডিবল হয়, কিছু অডিবল হয় না, দিয়ে আমরা তাদের ওয়ার্ডগুলো ক্লিয়ারলি বুঝি না, যদি না প্র্যাকটিস থাকে। ঠিক আছে, খুব দ্রুত মনে হয় তারা বলে, কিন্তু বাংলায় কিন্তু দ্রুত বলতে গেলে এরকমটা ঘটনা খুব কম ঘটে। বলছে ইংলিশ ইজ আ স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস ইন রিয়েল লাইফ কনভারসেশন উই নোটিস দ্যাট সাম সিলেবালস আর লঙ্গার অ্যান্ড সাম আর শর্টার, সো দে আর মোর অডিবল অ্যান্ড লেস অডিবল। তার মানে যেগুলো হচ্ছে লঙ্গার সেগুলো একটু অডিবল বেশি, যেগুলো হচ্ছে শর্টার সেগুলো লেস অডিবল হচ্ছে। হাউএভার ম্যানি ল্যাঙ্গুয়েজেস আর সিলেবল টাইমড, হুইচ মিনস ইন দোজ ল্যাঙ্গুয়েজ ইচ সিলেবল হ্যাজ দ্য সেম লেন্থ। যেমন আমাদের বাংলা সিলেবল টাইম, এটা হচ্ছে কি স্ট্রেস টাইম না, স্ট্রেস টাইম মানে হচ্ছে কোন সিলেবলে আমরা ফ্রোজ দিয়ে ধরে রাখবো, আর সিলেবল টাইম মানে প্রত্যেকটা সিলেবলকে আমরা সমান লেন্থ দিয়ে বলবো। হচ্ছে ইচ সিলেবল হ্যাজ দ্য সেম লেন্থ, দেয়ার ফর এভরি সিলেবল ইজ ইকুয়ালি অডিবল। ফর এক্সাম্পল বাংলায় যে বললাম, বাংলা, ফ্রেঞ্চ, স্প্যানিশ আর সিলেবল টাইমড ল্যাঙ্গুয়েজ। এখন একটু খেয়াল রাখবা সিলেবল টাইমড কি আর স্ট্রেস টাইম কি, ঠিক আছে? তাহলে যেগুলো সিলেবলের উপরে আমরা কিছু সিলেবলের উপরে স্ট্রেস দিই, কিছু আনস্ট্রেস দিই, কিছু শর্টার কিছু লঙ্গার হয়, তখন সেটাকে বলা হয় স্ট্রেস টাইমড ল্যাঙ্গুয়েজ। আর যেগুলো প্রত্যেকটা সিলেবলকে আমরা সমান গুরুত্ব দিয়ে উচ্চারণ করব সেগুলোকে বলা হবে সিলেবল টাইমড ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমাদের ইংলিশ আর বাইরের ইংলিশ একটু পার্থক্য হয়, আর আমরা জোর করে ওই ফনেটিক্স শিখে আমরা ওদের মতো হতে চাই, হতে গিয়ে কেমন হয় জানো তো, ওই ময়ূরের পাখনা কাকের পরার মতো হয়ে যায়। আমাদের কি, আমরা যদি বিদেশি স্টাইলে বলতে যাই শুনতে ভালো লাগবে বলো তো আমাদের ইংলিশ? না স্যার অদ্ভুত শোনাবে। বিশেষ করে দেখবা যে যারা বিটিভির বা ওই যারা সংবাদ পড়ে, ইংরেজি সংবাদ পড়ে, ওদের ইংলিশ আমি খুবই ডিস্টার্ব বোধ করি, বুঝতে পারি। কিন্তু বাইরের বিবিসি, সিএনএন, ওদের ইংলিশ আমার খুব ভালো লাগে, ইজিলি বোঝা যায়। কিন্তু এদের ইংলিশ বুঝতে গেলে একটু কেমন জানি কাঠখোট্টা বলে মনে হয়। ওরা স্টাইল করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই উচ্চারণগুলো অনেক সময় মিলে না, হ্যাঁ, বোঝা যায় না, এরকমটা ঘটে। অতএব আমরা বাংলার মানুষ বাংলার মতো ইংরেজি বলি, আমি কারণ বাংলাদেশিদের পড়াচ্ছি, ব্যাপারটা এরকম। আর আমরা বাংলার সাথে থাকতে থাকতে ওই স্ট্রেস আনস্ট্রেস আর কাজ করে না, আমাদের ভোকাল কর্ডটাও এরকমটা হয়ে যায়। কিন্তু আমাদের বাচ্চাদেরকে, যাদের এখনও বয়স কম, তাদেরকে যদি আমরা বাইরের দেশে রাখি তাদেরটা কিন্তু হয়ে যায়। কিন্তু আমি যদি এখন ইংল্যান্ড আমেরিকাতে যাই, ওদের মতো কখনো হবে আমার? বলো, ইংল্যান্ড আমেরিকাকে যদি আমাকে পাঠানো হয়, একটু মিউট রাখো, আমার ইংলিশটা কি তাদের মতো হবে বলো তো? না স্যার, কখনো হবে? কখনো সম্ভব? আর এই বয়সে কখনো ওদের মতো সম্ভব না, কারণ আমাদের ভোকাল কর্ড তৈরি হয়ে গেছে। হ্যাঁ বলো স্যার। ওই যে আইএলটিএস এ প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা কেমন ভাবে দেখে? প্রোনাউন্সিয়েশন আর অ্যাকসেন্ট এক জিনিস না। এই যে আমরা যে প্রোনাউন্সিয়েশন করছি, দিস ইজ এনাফ। মানে প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ভুল না, ঠিক আছে? তো তুমি একটা ভুল উচ্চারণ করবা না, এইটা হচ্ছে ব্যাপার। অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টেড ব্যাপারটা আইএলটিএসে কাজ করে না, বুঝতে পেরেছো? আমরা সব লোকে যদি সিলেবল টাইম দিয়ে উচ্চারণ করি ইংরেজি, তাতে কোনো সমস্যা না, কিন্তু ওই যে যদি ভুল উচ্চারণ হয় তখন ধরে, এইটা হচ্ছে ব্যাপার।
জি স্যার। যেমন হচ্ছে প্রোনাউন্সিয়েশন বলবো নাকি প্রোনাউন্সিয়েশন বলবো? বলো। প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন, ওটা তো সঠিক উচ্চারণটা। তারপর হচ্ছে শার্লট বলবো নাকি চার্লটই বলবো? বলো। শার্লট। শার্লট। এগুলো হচ্ছে প্রোনাউন্সিয়েশনের সমস্যা, এগুলো তো অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টের সমস্যা না। আর আইএলসে কখনোই অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্টের গুরুত্ব দেয় না, কারণ কারণ ইংলিশ শেখে কারা? আইএলস কাদের জন্য? ওই নেটিভ স্পিকারদের জন্য। বলো। নো স্যার। না স্যার, আমাদের জন্য। যারা হচ্ছে নন নেটিভ স্পিকার অফ ইংলিশ তাদের জন্য এটা। অতএব ওদের স্ট্রেস আনস্ট্রেসের সমস্যা থাকবেই, এটা সবাই জানে। আর যদি কেউ পারে তাহলে তো সেটা অনেক ভালো ব্যাপার। ওকে, উই হ্যাভ নোটিস দ্যাট দেয়ার ইজ রিদম ইন ইংলিশ প্রোনাউন্সিয়েশন। এই জন্য ইংলিশে আমরা একটা প্রোনাউন্সিয়েশন, একটা রিদম দেখতে পাই। অ্যান্ড ইট হ্যাপেন্স ডিউ টু স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেস সিলেবাস, যেটা বললাম, হ্যাঁ, প্যাটার্নস ইন ইংলিশ। দ্য স্ট্রেস সিলেবাস আর স্ট্রং আর লাউডার অ্যান্ড লঙ্গার হয়। অন্যদিকে দে প্রডিউস আ বিট লাউডার সাউন্ড দ্যান দ্য আনস্ট্রেস ওয়ান্স। The production of stress is generally believed to depend on the speakers using more muscular energy than is used for unstress। মানে আমাদের একটু শক্তি বেশি লাগে, ফোর্স বেশি লাগে, ভয়েসটা একটু বেশি লাগে, আমাদের দাঁত মুখ একটু শক্ত করে বলতে হয়, এই জন্য শক্তিটা বেশি লাগে, তাই বলছে। অল স্ট্রেস সিলেবালস হ্যাভ ওয়ান ক্যারেক্টারিস্টিক কমন। প্রত্যেকটা হচ্ছে কি একটাই কমন ক্যারেক্টারিস্টিক, সেটা হলো প্রমিনেন্স, মানে গুরুত্ব এদের বেশি। ইট ইজ আ কাইন্ড অফ রিলেটিভ এমফাসিস গিভেন টু আ সার্টেন সিলেবল অর আ ওয়ার্ড ইন আ ফ্রেজ অর সেন্টেন্স। Since the stress syllables are prominent or louder, the speakers produce them with more energy and the hearers can perceive stress syllables easily। কারণ যেহেতু জোর দিয়ে বলা হচ্ছে, একটু সময় নিয়ে বলা হচ্ছে, অতএব এটা হিয়ারার বা লিসেনাররা সহজে বুঝতে পারে। সাম মেইন অ্যাসপেক্টস অফ স্ট্রেস আর, এবার এই যে স্ট্রেস কি, আরেকটা হচ্ছে স্ট্রেসের অ্যাসপেক্টগুলো কি, এটা কিন্তু একটা ব্রড কোশ্চেন হিসাবে আসতে পারে, ঠিক আছে? তো এরকমটা একটু এই জায়গায় একটু খেয়াল রাখবে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে, এখানে যেমন ব্রিফ কোশ্চেন আছে তেমনি শর্ট কোশ্চেন আছে, তেমনি ব্রড কোশ্চেনও আছে। স্ট্রেস প্রমিনেন্স কি? কারণ স্ট্রেস মানে তার একটা বৈশিষ্ট্য হলো প্রমিনেন্স হবে, প্রমিনেন্ট হবে, মানে গুরুত্ব থাকবে, তাকে আমরা আলাদা করে ইন্ডিভিজুয়াল উচ্চারণ করব। তাই বলছে স্ট্রেস প্রমিনেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এখানে কয়েকটা ফ্যাক্টর আছে। একটা লাউডনেস, সেটা অনেক মানে অন্যান্য সিলেবাল থেকে একটু জোরে উচ্চারণ হবে, মানে লাউড মানে আমরা কী বলি বলতো, উচ্চস্বরে, তাই না? উচ্চস্বরে উচ্চারণ হবে। লেন্থ হবে একটু দীর্ঘ, পিচ হবে একটু ফোর্সফুল, এবং কোয়ালিটি হবে কি হাই। ব্যাপারটা এরকম। তাহলে লাউডনেসটা কি? Loudness is one of the components of prominence. For example, in a sequence of identical syllables, ba 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 ba, if one syllable is made louder than the others, it will be heard as stress. তাহলে বা 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 মনে করে এরকম বলতে, তাহলে কোনটা লাউড হচ্ছে? একটা আস্তে একটা জোরে হচ্ছে না, এরকম। আর সবগুলো যদি বাবা বাবা বলি তাহলে একরকম হয়ে যাচ্ছে। তাহলে এর ভিতরে কোনোটাকে যদি আমরা একটু জোরে বলি তাহলে সেটা লাউড হবে, আমরা শুনতে পাবো বেশি। আর একটু যদি লো হয় তাহলে আমাদের লিসনারের কাছে পৌঁছতে পারে, না পৌঁছতে পারে। তার মানে লাউডনেস মানে হচ্ছে একটা সাউন্ড থেকে আরেকটা সাউন্ডকে একটু লাউডলি বলা, তাই তো? এক সাউন্ড থেকে আরেকটা সাউন্ডকে একটু লাউডলি বলা, এবং সেটা অন্য সাউন্ড থেকে একটু আইডেন্টিক্যাল হবে, একটু আলাদা হবে, সহজে আমরা ওটাকে বুঝতে পারবো। এটা হচ্ছে লাউডনেস। লেন্থ কি? যেটা একটা নির্দিষ্ট সময় নিয়ে, তাই না? একটু লঙ্গার বলবো, একটা বা 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 বা, নাকি এরকম হয় না? এরকম হলে তাহলে কী হবে? বা যেটা বলছে সেটা কি একটু দীর্ঘ সময়, আর বা যেটা সংক্ষেপে বলছে সেটা কি অল্প সময় যাচ্ছে। এটা হচ্ছে লেন্থ। তাহলে লেন্থ অফ সিলেবালস হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট টু প্লে ইন প্রমিনেন্স। ফর এক্সাম্পল, ইফ ওয়ান অফ দ্য সিলেবাস ইন দ্য ওয়ার্ড ইজ, দেখো এরকম, ইজ মেড লঙ্গার দ্যান দ্য আদার্স, দেয়ার ইজ আ কোয়াইট পসিবিলিটি অফ দ্য সিলেবাল টু বি হার্ড অ্যাজ স্ট্রেস। এটা খেয়াল করো, বিশেষ করে যদি আমরা দেখি যে কোনো ভাওয়ালের এরকম ডট চিহ্ন আছে, সেটা কি শর্ট নাকি লং হয় বলো তো? লং ভাওয়েল। হ্যাঁ, অটোমেটিক লং ভাওয়াল সাউন্ড আমরা বুঝতে পারবো, যেটা লং হবে। হ্যাঁ, যেমন এই দুটার ক্ষেত্রে কোনটাতে লং আর কোনটাতে শর্ট একটু বলো দেখি। একটা হচ্ছে এসআইটি আর হচ্ছে এসিএটি, কোনটা? এসইএটি হচ্ছে লং আর এসআইটি শর্ট। হ্যাঁ, এই দুটার এখানে পার্থক্য, তাই তো? তাহলে ভাওয়াল সাউন্ডও আমাকে বলে দিবে যে আসলে কোনটা লং হবে। এইখানে একটু খেয়াল করো তো, এর ভিতরে লং সাউন্ড কোনটা হবে? কমিউনিকেশন। কোনটা বলো? ইউ। এই যেখানে দেওয়া আছে না, এই যে দেখো ডট চিহ্ন দেওয়া আছে না? অতএব এটা বলতেছি এখানে মোট আমাদের 5টা সিলেবাল আছে, তার ভিতরে প্রমিনেন্ট বা স্ট্রেস সিলেবালটা হচ্ছে দেখো আমাদের এই জায়গাটা। আর একটা হচ্ছে এইখানে একটা চিহ্ন থাকবে, একদিকে হচ্ছে এরকম লং থাকবে, আর একটা হচ্ছে কি এই জায়গায় একটা সাউন্ড, দেখো একটা চিহ্ন থাকবে, স্ট্রেস মার্ক। দেখো এখানে কেন লং হচ্ছে? এটা লং কেন বলো তো? কারণ এটা হচ্ছে কি ডিপথং না? এটা হচ্ছে কি ডিপথং। ডিপথং। আর এটা হচ্ছে কি মনোসিলেবেলই, ঠিক আছে তো? মনোসিলেবেল বলতেছি, এটা হচ্ছে তোমার মনোপথংসি, কিন্তু এটা লাউড, এটা সিঙ্গেল সাউন্ড। কিন্তু এখানে দুটো আছে, এই খেই, তাহলে এটাও লঙ্গার হচ্ছে লেন্থ, এটাও হচ্ছে লঙ্গার লেন্থ।
আর বাকিগুলোকে খ শান নি সংক্ষিপ্ত, কিন্তু কমিউনিকেশন দেখো কমিউনিকেশন, অতএব এই দুইটা কিন্তু আমরা স্ট্রেস পাচ্ছি যে একটু লঙ্গার লেন্থ হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্রেসের ব্যাপার। কি কথা বুঝতে পেরেছো? তা লেন্থ মানে কি, একটা নির্দিষ্ট সময় ধরে আমরা একটু লঙ্গার টাইম নিয়ে বলে থাকো, মেড লঙ্গার দ্যান দ্য আদার্স। কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা বুঝলাম লাউডনেস কি, আমরা বুঝলাম লেন্থ কি। এরপর হচ্ছে পিচ। পিচটা হচ্ছে কতটুকু চাপ দিয়ে আমরা বলতেছি, মানে কর্কশ ভাব আসবে, আছে না যে কোন সাউন্ডটা আমাদের কাছে বেশি কানে লাগে বলো তো? মেয়েদের গলার ভয়েসটা বেশি কানে লাগে না পুরুষদের? স্যার মেয়েদের। মেয়েদেরটা চিকন হয় এবং অনেক দূর যায়, ফ্রিকোয়েন্সি লেভেলটা ইয়া হওয়ার কারণে ওদের ভাইব্রেশনটা খুব বেশি মানে চিকন হয়, যেটা আমরা বলি আর কি। পিচ বলতে আমরা চিকন ব্যাপারটাকে বুঝবো, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে দেখো পিচ ইন স্পিচ ইজ রিলেটেড টু দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ দ্য ভোকাল ফোল্ডস to the musical notion of low and high pitch notes. For example, if all syllables are said with low pitch except for one said with high pitch, then the high pitch syllable will be heard as stress audible and the others as unstressed less audible. তার মানে পিচও ওই স্ট্রেসের সাথে রিলেটেড, একটা হচ্ছে হাই পিচ আর হচ্ছে লো পিচ, তাই না? যেখানে আমরা ওই এমফেসাইজ করতেছি। এরপর হচ্ছে কোয়ালিটিটা কি? কোয়ালিটি হচ্ছে a syllable will tend to be prominent if it contains a vowel that is different in quality from neighboring vowels. এই যে বলা হলো, দেখো তো এর ভিতরে কোন ভাওয়ালটা একটু ডিফারেন্ট? বাই বাবা, হ্যাঁ কোনটা বলো? হ্যাঁ, বাই বাবা। তাহলে কোনটাই আমাদের অটোমেটিক আমরা একটু ইন্ডিভিজুয়ালি বলছি, আলাদা করে বলতেছি, ই সাউন্ড যেখানে আছে, তাই না? এটা হচ্ছে মানে কোয়ালিটি ভিন্ন, মানে সবার কোয়ালিটি আলাদা আলাদা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ও। এরকমভাবে দেখো তো এইখানে যে আমরা সিলেবালগুলো পেয়েছিলাম তার প্রত্যেকটাতেই আলাদা আলাদা ইয়া না বলো তো? সিলেবাল আলাদা আলাদা ভয়েল সাউন্ড। এটা হচ্ছে অ সাউন্ড, এটা ই এ সাউন্ড, এটা ই সাউন্ড, এটা এই সাউন্ড, এটা সাউন্ড। এটা এইটাকে কি বলা হয় বলো তো? এইরকম করে যদি সংক্ষেপে কোনো অ সাউন্ড করা হয় সেটাকে কি বলা হয় বলো ইংলিশে? মনে আছে? হ্যাঁ, শোয়া, তাই তো? শোয়া সাউন্ড। কারণ দেখো এই দুটা কিন্তু একই দেখতে, কিন্তু এটা হচ্ছে আমাদের পুরো উচ্চারিত হবে, এটা হালকা উচ্চারিত হবে। হ্যাঁ, এইটা তো এখানে বলা হচ্ছে যে কোনো ভাওয়াল যদি অন্যান্য মানে কোনো সিলেবালের ভাওয়াল যদি অন্যান্য পাশাপাশি কোনো ভাওয়াল সেই সিলেবাল থেকে একটু ভিন্ন হয়, তাহলে সেটা অটোমেটিক আমাদের কাছে আলাদা লাগে, এটা প্রমিনেন্ট হয়ে যায়, ঠিক আছে? তো তাই বলছে সেটা মনে হয় যেন স্ট্রেসের মতো মনে হয়। তাই বলছে দেখো, ফর এক্সাম্পল ইফ উই চেঞ্জ ওয়ান অফ দ্য ভাওয়ালস ইন দ্য ওয়ার্ড বা ই বা বি বা বা, হ্যাঁ, বা বি বা বা, the odd syllable b will tend to be heard as stress. However, these factors are not equally important. The strongest effect is produced by pitch, mainly accent বা unaccent, stress বা unstress, mainly সেটা পিচের উপর ডিপেন্ড করতেছে। অতএব আমরা বুঝতে পারতেছি ইংলিশ ইজ আ স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ অ্যাজ অপোজ টু বিং আ সিলেবল টাইম ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফ্রেঞ্চ, স্প্যানিশ বা বাংলা। In English, stressed syllables occur at regular intervals throughout regular space. অন্যদিকে unstressed syllables occur in between. Stress and unstressed syllables take up different length of time. এটা তো আমরা বারবারই পড়ছিলাম, জাস্ট কনক্লুশন। তাহলে কি স্ট্রেসের ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে স্ট্রেস কি, এটা নিয়ে একটা মনে করো পরীক্ষায় ব্রড কোশ্চেন এসে যেতে পারে যে হোয়াট ইজ স্ট্রেস। হ্যাঁ, এরকম কি আছে না পরীক্ষাতে এসেছে কখনো? দেখি তো এবার কি আসছিল, স্ট্রেস নিয়ে কোনো প্রশ্ন আসছে? এই যে স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন আসছে, দেখো এই যে তোমার ব্রড কোশ্চেনে তো এসে গেছে এটা। হ্যাঁ, এই যে হোয়াট ইজ স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন অন আউটলাইন সাম রুলস দ্যাট গভর্ন দ্য দেম ইউসেস। আচ্ছা, পরবর্তীতে আরও আছে রুলস যেগুলো ইয়া থাকবে, মানে স্ট্রেস আমরা কখন দিব আর কখন দিব না। আচ্ছা, তাহলে হচ্ছে স্ট্রেস নিয়ে আমরা কথা বললাম। তাহলে স্ট্রেসের প্রমিনেন্সের মধ্যে কী কী আছে? লাউডনেস, লেন্থ, পিচ অ্যান্ড কোয়ালিটি। এটা একটু খেয়াল রাখি, এগুলো হচ্ছে কি ফ্যাক্টর হুইচ গিভস দ্য প্রমিনেন্স ইন স্ট্রেস, মানে স্ট্রেসটাকে আমরা ইন্ডিভিজুয়ালি বুঝতে পারি আলাদা করে, সেটা আমাদেরকে হেল্প করছে লাউডনেস, হয় লেন্থ, না হয় পিচ, না হয় কোয়ালিটি, কোনো না কোনোভাবে। হ্যাঁ, এইটা মেনলি পরীক্ষা এসেছে স্ট্রেস প্যাটার্ন অফ ইংলিশ, এটা পরীক্ষা এসেছে যে কখন কখন আমরা কোথায় স্ট্রেস দিব।
জাস্ট এইটা। আচ্ছা উপরে পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? বলো যেগুলো বললাম। জি স্যার। এবার হচ্ছে স্ট্রেস প্যাটার্ন অফ ইংলিশ। প্যাটার্নগুলোতে আমরা কখন আসলে স্ট্রেস ফেলবো, কোনটাতে আমরা স্ট্রেস দিব আর কোনটায় দিব না, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখো। বলছে যদি এটা ডিফিকাল্ট, বলছে ইট ইজ ডিফিকাল্ট টু সে দেয়ার আর সার্টেন রুলস ইন ইংলিশ ফর সিলেবাল স্ট্রেস, এটা আছে কিনা বলা কঠিন। হাউএভার দ্য ফলোয়িং অ্যাসপেক্টস ক্যান বি নোটিস, কারণ এটা নির্ভর করে তোমার স্পোকেন ল্যাঙ্গুয়েজে, এবং সেটা তোমার কবিতা এক ধরনের হয়, জেনারেল আলোচনা এক ধরনের হয়, ঠিক আছে তো, আবার তোমার আঞ্চলিকতার উপর ডিপেন্ড করে এক এক রকমের হয়। তারপরে হয়তো কিছু জেনারেল রুলস আছে যেগুলো আমরা একটু খেয়াল রাখবো। প্রথমে হচ্ছে টু সিলেবল ভার্বস, ইফ দ্য সেকেন্ড সিলেবল অফ দ্য ভার্ব ইজ আ স্ট্রং, তার মানে টু সিলেবল ভার্ব, তার ভিতরে হবে কি সেকেন্ড সিলেবলটা হবে একটু স্ট্রং, ওই যে প্রমিনেন্স, তাহলে ওটাকে নিশ্চয় আমরা কি দিব, স্ট্রেস দিব। যেটা স্ট্রং হবে সেটা কি হবে, স্ট্রেস মার্ক হবে। তাহলে টু সিলেবল বিশিষ্ট ভার্বকে আমরা কি দিব বলো, ভার্বকে আমরা সেকেন্ডটাকে আমরা জোর দিব। ফর এক্সাম্পল অ্যাপ্লাই, assist and attract, the last syllable is stress because the first syllable begins with এই যে সাউন্ড যেটা, তাই না, এটা হচ্ছে উইক সাউন্ড, তাই না, শোয়া সাউন্ড। দেখো প্রত্যেকটায় অ্যাপ্লাই, অ্যাসিস্ট, অ্যাট্রাক্ট, এটা হচ্ছে যদি তাহলে সাউন্ড বা উইক কোনো সিলেবল দিয়ে যদি শুরু হয় তাহলে শেষের সিলেবলটা হয় আমাদের স্ট্রেস। এগেইন ইফ দ্য ফাইনাল সিলেবল ইজ উইক দেন দ্য ফার্স্ট সিলেবল উইল বি স্ট্রেস, মানে ওই যে সাউন্ড আছে যেখানে এন্টার সাউন্ড, ওপেন, ঠিক আছে তো, ওপেন, দেখো ওপেন, দেখো আমরা যদি একটু দেখি ওপেনটা যদি আমরা একটু ইয়া করি, আমাদের এর সাথে প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে এগুলো, আমরা আসলে পারি কিনা বা ওইরকমভাবে আসে না। ওপেন, দেখো কি পরের সাউন্ডটা কি উইক না, পরের সিলেবলটা দেখো তো, ভালটা উইক তো নাকি, এই যে ওপেন, জি স্যার। তার জন্য আমাদের স্ট্রেসটা কিন্তু দেখো উপরেরটাই পড়ে যাচ্ছে। অন্যদিকে যদি আমরা অ্যাট্রাক্ট বলি, আচ্ছা অ্যাট্রাক্ট, দেখো দেখো কোথায় পড়ছে, এই যে এর উপর কি স্ট্রেস আছে না এর উপর স্ট্রেস আছে, ট্র্যাক্টের উপর স্ট্রেস, কারণ আগেরটা ট্র্যাক্টের উপর, আর আগেরটা কোথায় ছিল দেখো, এই যে স্ট্রেস মার্কটা খেয়াল করো, অর উপর ছিল, ঠিক আছে তো। তার মানে তোমার ভাওয়েল সাউন্ডটা তোমার পরবর্তী সিলেবলকে উইক করে দিচ্ছে কিনা বা আগেরটাকে উইক করছে কিনা সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে টু সিলেবল বিশিষ্ট যদি ভার্ব হয়ে থাকে তাহলে প্রথমটায় স্ট্রেস হবে যদি পরের সিলেবলটা উইক হয়, আর পরেরটায় স্ট্রেস হবে যদি আগেরটা উইক হয়, ঠিক আছে। আর এটা ডিপেন্ড করছে কার উপর, নিউক্লিয়াসের উপর। একটা সিলেবল উইক হবে না স্ট্রং হবে সেটা কিন্তু কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করে বলো, নিউক্লিয়াসের, হ্যাঁ ভাওয়েল সাউন্ড, হ্যাঁ নিউক্লিয়াস যে, তাই তো, তার উপর ডিপেন্ড করে। তাহলে টু সিলেবল আমরা ভার্ব পড়লাম। এবার টু সিলেবল অ্যাডজেক্টিভ, ইফ দ্য ফলোয়িং, দেখো ইফ ইট ফলোজ দ্য সেম প্যাটার্ন অ্যাজ ভার্ব, একই ঘটনা ঘটবে। দাস হোয়েন দ্য সেকেন্ড সিলেবল ইজ স্ট্রং ইট রিসিভ স্ট্রেস, ফর এক্সাম্পল ইন লাভলি, ডিভাইন, দেখো কারেক্ট, হ্যাঁ দ্য লাস্ট সিলেবল ইজ স্ট্রেস। এগেইন দ্য লাকি, ইভেন, দ্য ফার্স্ট সিলেবল ইজ স্ট্রেস, কারণ শেষেরগুলো এরকম হচ্ছে, আর দ্য লাস্ট সিলেবল ইজ উইক। রিমেম্বার দ্যাট টু সিলেবল অ্যাডভার্ব অ্যান্ড প্রিপোজিশন রিসিভ স্ট্রেস লাইক ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। অতএব সবগুলো মূল কথা হলো টু সিলেবল অ্যাডজেক্টিভ হোক, তাই তো, ভার্ব হোক, অ্যাডভার্ব হোক, প্রিপোজিশন হোক, উইক এবং স্ট্রং সিলেবলের উপর ডিপেন্ড করে আমাদের স্ট্রেস আনস্ট্রেসটা ইয়া করছে, ঠিক আছে তো, মানে ব্যবহার করতে হচ্ছে। তাহলে হলো কি কি বলো তো, নাউন বাদ গেল, কিন্তু কি কি আসলো, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রেপোজিশন, এই চারটাতে আমাদের দুইটা ব্যাপার কাজ করছে। স্ট্রেস মার্কটা আগেও হতে পারে, স্ট্রেস মার্কটা পরেও হতে পারে, তাই তো। ফার্স্ট সিলেবল এবং সেকেন্ড সিলেবল, দুটার মধ্যে ফার্স্ট সিলেবলেও হতে পারে, সেকেন্ড সিলেবলেও হতে পারে, সেটা নির্ভর করছে কোন সিলেবল উইক তার উপর, ঠিক আছে। দেখো বুঝলা কিনা, হ্যাঁ কোন ওয়ার্ডটা কি সেটা পরের বিষয়, কিন্তু আপাতত সেন্সটা বুঝেছো কিনা। কারণ এই ফনেটিক্সের ব্যাপারটা অনেক গভীর ব্যাপার, এখানে প্রোনাউন্সিয়েশন সঠিকভাবে না করতে পারলে বা ফনেটিক্সের রুলসগুলো না হজম করলে এগুলো আসলে পারা কঠিন। এটার জন্য আমি একসময় সাইফোর্সের ইয়া করেছিলাম, বুঝতে পেরেছো, এখনও বইটা আছে, তোমাদেরকে ছবি দিলাম ওই বই থেকে সাইফোর্সের, হ্যাঁ এই জন্য এটার জন্য আমি ইয়া করেছিলাম তোমার
বগুড়াতে সাইফোর্স কোচিংয়ে এই ফনেটিক্সের উপর ওদের একটা ইয়া ছিল। তো বেশ ইন্টারেস্টিং হয় ওগুলো। এখন তোমাদের আশেপাশে যদি থেকে থাকে, আছে কি না এরকম কোচিং টোচিং বলো, আছে? না স্যার নেই। হ্যাঁ, ঢাকা শহরে যারা থাকো তারা হয়তো করতে পারো, সাইফোর্সে এগুলো শেখায় ভালো। এখন বাকি না এখন কি অবস্থা জানি না। এগুলোর জন্য তোমরা ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারো, সেগুলো কাজে দিবে। এবার হচ্ছে টু সিলেবল নাউন্স। টু সিলেবল নাউন্স, হ্যাঁ, এইখানে কি ঘটছে? ইউজুয়ালি দ্য স্ট্রেস ইজ অন দ্য লাস্ট সিলেবল। ফর এক্সাম্পল, ইন balloon state the last syllable is stress, but if the last syllable contains a short vowel then the first syllable will be stress. ঘটনা ঘুরে ফিরে একই, কিন্তু ব্যাপারটা হচ্ছে জেনারেলি নাউনে লাস্ট সিলেবলেই স্ট্রেস দেওয়া হয়। কিন্তু যদি আগের মতোই, হ্যাঁ, শর্ট যদি কোনো ভাওয়েল থাকে, ঠিক আছে, তো শর্ট ভাওয়েল যেটা বলা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমরা আনস্ট্রেস ব্যবহার করতেছি। যেমন যদি আমরা একটা উদাহরণ দেখি, স্টেটটা দিয়েই দেখি আমরা। স্টেট, এটার ইয়াটা কোথায় থাকতে পারে বলো তো? স্ট্রেস মার্কটা কোথায় থাকতে পারে বলো তো? এটার প্রোনাউন্স সেকেন্ড সিলেবল। এখানে ভায়েল কোনটা হবে? ভায়েল বলতেছে, সিলেবল কয়টা হবে? স্টেট। স্যার দুইটা। কোথা থেকে কোথায়, কিভাবে উচ্চারণটা আসবে? স্যার স্টেট। স্টেট, আচ্ছা দেখি কি বলে। এই দেখো, এই স্টেট, হ্যাঁ, দেখো ই আলাদা কিন্তু, হ্যাঁ, তারপরে স্টেট, কারণ এখানে আমাদের একটা লং ভাওয়েল সাউন্ড আছে। দেখো এটা শর্ট আর এটা হচ্ছে লং। দেখো লং, স্টেট এবং ই স্টেট হচ্ছে, মানে ইটা খুবই হালকা উচ্চারিত হচ্ছে। স্টেট আমরা স্টেট বলি। আমরা অনেক সময় প্রোনাউন্সিয়েশন অনেক কিছু ভুল করি, যেমন হচ্ছে কিছু এস থাকলে আমরা এসগুলোকে ফুলে উচ্চারণ দিই। অনেকে দেখা স্মার্ট বলা হয়, অনেকে কেমন উচ্চারণ করে বলতো? স্মার্টটাকেই স্মার্ট এরকম বলে না অনেকে, স্মার্ট। এখানে আরেকটা ই চলে আসতেছে। আসলে কি আমার এই স্মার্ট বানানোর সাথে স্মার্ট হবে? ওটা কি আসার কথা? এই সাউন্ডটা বলো তো, SMART, এখানে কি এস এর আগে ই আসার কোনো সম্ভাবনা আছে? না স্যার। কিন্তু তারপর আমরা স্মার্ট বলি, স্মার্ট, কিন্তু হবে কি স্মার্ট এরকম আর কি বিষয়টা হবে। হ্যাঁ, তো একটা নতুন করে আমরা সাউন্ড নিয়ে চলে আসতেছি পুরো। তো এখানে যেহেতু ইটা হয়ে যাচ্ছে ই আর স্টেট, সেটা দেখা যাচ্ছে স্টেট, তার মানে আমাদের লং ভাওয়েল সাউন্ড কোনটা হচ্ছে সেটা তো বুঝতে পারতেছো। কোথায় হারালাম? এটা গেল হচ্ছে, তার মানে আমাদের লং ভাওয়েল সাউন্ড হচ্ছে, সাথে সাথে আমাদের এখানে এটা হচ্ছে স্ট্রং হচ্ছে সিলেবলটা, এবং নাউনের ক্ষেত্রে প্রধানত এমনটাই হয়ে থাকে। এখন দেখি আমরা আরেকটা যেটা আমরা পেয়েছিলাম এখানে কোনটার উপর হতে পারে বলো দেখি? একটু আইডিয়া করো, কোনটার উপর হতে পারে? প্রথমটার উপর। ভাওয়েল সাউন্ড কোনটাতে কি আছে? ভাওয়েল সাউন্ড এখানে আছে মা, এটা হচ্ছে নি। এই নিটা কি লং ভাওয়েল সাউন্ড নাকি শর্ট ভাওয়েল সাউন্ড? দেখো তো, এটা মানে লং হবে। এই জায়গায় কি হচ্ছে? এইখানে দেখো, এটাকে কিন্তু শর্ট ভাওয়েল সাউন্ডে ধরা হয়েছে, ঠিক আছে তো? মানি, এই নিটাকে NE থাকলেও ওটাকে দেখো, ওই যে ওয়ার্ড দেখে বা লেটার দেখে বোঝা খুবই মুশকিল, বুঝতে পেরেছ? সাউন্ড আছে এখানে, সাউন্ডটা হচ্ছে স্ট্রং ধরছে, আর EY মিলে একটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড। হ্যাঁ, এই জন্য আমার প্রথমটাকে স্ট্রং ধরা হয়েছে, মা, ঠিক আছে? মাটাকে স্ট্রং ধরে এখানে সেটাই বলছে। দেখো, হ্যাঁ, যে এই যে মা প্রোডাক্ট, হ্যাঁ, দাস ইন মানি অ্যান্ড প্রোডাক্ট দ্য ফার্স্ট সিলেবল ইজ স্ট্রেসড, এটা দেখানো হচ্ছে। এখন ওই যে বললাম যেগুলো আমি স্যার ধরবো কেন, কারণ প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, স্যার আমরা কিভাবে এগুলো ধরতে পারবো? এটা কি এত সহজ ধরা বলো তো? না স্যার, সেটাই। এই জন্য প্রচুর প্র্যাকটিস দরকার, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। অতএব যেহেতু ওইগুলো আমাদের হচ্ছে না, অতএব ওইগুলো ভেবেও আর লাভ নাই। পরীক্ষার জন্য একটু ভালো করে প্রস্তুতি, তবে প্র্যাকটিস করতে পারলে এগুলো ভালো, বা যদি কোনো কোচিংয়ে গিয়ে বা কারো ইয়াতে প্র্যাকটিস করতে পারো, তাহলে এগুলো অটোমেটিক আস্তে আস্তে এগুলো চলে আসে, ঠিক আছে? তো একটা বোধ চলে আসে অটোমেটিক,
ঠিক আছে? যেমন ওই যে রাসেল আছো, রাসেল? জি স্যার আছে। হ্যাঁ, যেমন আমরা যে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতেছি, রাইটিংয়ের যে ব্যাপারটা আমরা নিয়ে আসছি, বডি, কনক্লুশন বা ইন্ট্রোডাকশন, ওটা আমরা অনেক সময় ইন্ট্রোডাকশন কনক্লুশন তো দেই না আমাদের লেখার ভিতর, তাই নাকি? দেই না, জি, এক স্যার। লাইন 2 লাইন করে, কিন্তু ওগুলো কি জরুরি বলো তো একটা ভালো লেখার জন্য? জি স্যার, অবশ্যই জরুরি স্যার। তাহলে ওইটা আমরা বোধটা তৈরি করেছি এবং এখন আমরা বুঝতে পারবো যে একটা রাইটিং কেমন হবে। তাহলে ওইরকম একটা বোধ দরকার, ঠিক আছে? তো সাউন্ড প্র্যাকটিস করতে করতে একটা বোধ চলে আসবে যে তখন আমরা লেটার দেখে ওয়ার্ড বিবেচনা করব না, তখন সাউন্ড। একটা জিনিস খেয়াল করতে হবে, ওই যে বলো না ইংলিশ হচ্ছে কি বেস জানো, ল্যাঙ্গুয়েজ কি টাইমড, স্ট্রেস টাইম ল্যাঙ্গুয়েজ, তাই না? একইভাবে এটা একটা কি ল্যাঙ্গুয়েজ জানো তো? এটা হচ্ছে সাউন্ড বেস ল্যাঙ্গুয়েজ, লেটার বেস না। এর লেটার এক জিনিস, উচ্চারণ আর এক জিনিস, হচ্ছে না এরকম? কিন্তু বাংলায় কি এমনটা হয় বলো তো? বাংলায় কি এমনটা হয়েছে যে লেটার এক উচ্চারণ আর এক, বা বর্ণ এক? হ্যাঁ, না স্যার, এরকমটা হয়নি। না স্যার, বাংলার উচ্চারণগুলো লেটারের সাথে লেটারের কানেক্টেড। সাথে তোমার লেটার তোমার উচ্চারণ বলে দিবে, কিন্তু ইংলিশে বলবে না। ইংলিশে লেটার এক, উচ্চারণ আর এক। অর্থাৎ সাউন্ড বেসড, ইংলিশটা হচ্ছে সাউন্ড বেসড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইখানেই হচ্ছে ইংলিশের সমস্যাটা। কারণ আমরা ওই যে বললাম যে অনেকে আমরা উচ্চারণ করে থাকি, যেমন ওই ইডিপাস উচ্চারণ করি অনেকে, বলছে না ইডিপাস উচ্চারণ করতে অনেকে তোমরা ওডিপাস বলছো কি না? কারণ তোমরা ও উচ্চারণ করতেছো, কারণ ও দিয়ে তো শুরু ওটা, তাই না? তাহলে ই হয় কেমন করে, তাই না? ব্যাপারটা হচ্ছে যে স্যার আপনি শুরু করছেন ও দিয়ে, আপনি কেন ওটা ই বলছেন, তাই তো? এর কথা হচ্ছে ও ই মিলে হচ্ছে ওইডিপাস, এরকম হচ্ছে, কিন্তু উচ্চারণ হচ্ছে কি আমাদের বলতে হচ্ছে এইডিপাস, তাই তো? দীর্ঘ ইকার উচ্চারণ হয় এইটা। এরকম অনেকগুলো আছে যেগুলো আমাদের উচ্চারণ আর লেটার আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম 2 সিলেবল বিশিষ্ট যে আমাদের মেজর ওয়ার্ড থাকে, সেই মেজর ওয়ার্ডের মধ্যে পড়ছে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, যাই থাকুক না কেন ওইগুলো। আর একটা হচ্ছে নাউন। নাউনের ক্ষেত্রে হচ্ছে 2 সিলেবলের ক্ষেত্রে ওই নির্ভর করছে অধিকাংশ ক্ষেত্রে আমরা পরেরটাই বসে। আমরা আরও কিছু নাউন যদি আমরা একটু খেয়াল করি, মনে করো 2 সিলেবল, তাই তো? 2 সিলেবল বিশিষ্ট নাউন বলেন দেখি কয়েকটা। হ্যাপি, কোনটাই স্ট্রেস হতে পারে এবার বলো তো? এটা আইডিয়া করো, ভুল হয় ওটা কোয়েকশনের সমস্যা না, বলো। এই যে স্যার এর এখানেই হবে নাকি? এটা তো অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাপি তো একটা অ্যাডজেক্টিভ, 2 সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ওই যে স্ট্রং আর ইয়ার উপর ডিপেন্ড করবে। কোনটায় ধরে দেখো, হ্যাপ, কারণ ওয়াইটা একটা লো, তাই তো ই সাউন্ড বলতেছে হ্যাপ, তাই তো? তারপরে মনে করো একটা নাউন বলবো, তাই না? 2টা ওয়ার্ড বিশিষ্ট কি বলবো? সিলেবল ইটসেলফ একটা তো হ্যাঁ, মানে ডাবল সিলেবলের ওয়ার্ড। ইংলিশটা যদি ইংলিশ, দেখো কোথায় আছে ইংলিশ, 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 তাহলে উচ্চারণে কী হচ্ছে দেখো? ইংলিশ নাকি? এটা গ আসতেছে, আমরা বলি কি ইংলিশ নাকি? মানে এই গ সাউন্ডটা কিন্তু আমরা আনি না, তাই না? ইংলিশ, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে এটার? ইংলিশ, তাই তো? তাহলে হচ্ছে ইং এর উপর ফোর্স, আর গ্লিশ হচ্ছে ইং 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 ইংলিশ। ওকে, তারপরে দেখি সিলেবলটাই ধরি। এইখানে একটু খেয়াল করতো, এখানে কয়টা আমাদের ভায়াল আছে, ভায়াল সাউন্ড কয়টা আছে এখানে? 3টা মনে হচ্ছে স্যার, ওয়াইটা তো এখানে স্পেশাল মনে হচ্ছে। তাহলে সিলেবল কয়টা, মানে এখানকার সিলেবল কয়টা হবে? সেটা তো কথা স্যার, 3টা হবে মনে হয়। 3টা হবে, কিন্তু শেষের ইটা কি থাকবে? না সিলেবল এরকম বলবো আমরা, কি হয়? 2টা। দেখি একটু কি আসে কথাটা। দেখি কয়টা হয়, কয়টা বলো তো?
তিনটা না, যে কয়টা সিলেবল হবে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তো যে কয়টা সিলেবল হবে, আমার কিন্তু সিলেবল মানে এক একটা নিউক্লিয়াস, হ্যাঁ, এক একটা সিলেবল মানে এক একটা নিউক্লিয়াস, আর এক একটা নিউক্লিয়াস মানে কি, এক একটা, সরি আমি আবার সিলেবল বলছি, এক একটা ভায়েল মানে এক একটা নিউক্লিয়াস, আর এক একটা ভায়েল মানে এক একটা নিউক্লিয়াস, আর এক একটা নিউক্লিয়াস মানে কি এক একটা সিলেবল। তাহলে সি লে, দেখো এই যে সেল, এখানে অ বলতেছে, তাহলে আমরা ল বলি আর অ বলি, একটা সাউন্ড আছে বল, এবার বলের এখানে একটা ওই যে শোয়া আসতেছে, হ্যাঁ, এই যে ই, দেখো এল এর পরের ই আগে উচ্চারিত হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, তো এইভাবে ডিকশনারি ঘাটবা, একটু একটু ডিকশনারি ঘেটে ঘেটে একটু মাথায় নিয়ে আসার চেষ্টা করবা, তাহলে হবে, অত বেশি ভিতরে আর যাওয়া দরকার নেই। এবার হচ্ছে 3 সিলেবল বিশিষ্ট যে ভার্ব হচ্ছে ইন ভার্ব, ইফ দ্য ফাইনাল সিলেবল ইজ স্ট্রং, মানে মূল কথা হলো যেটা স্ট্রং হবে সেটার উপরে স্ট্রেস হবে, আর একটার উপরেই তো স্ট্রেস হয়, মানে যত সিলেবলই থাকুক না কেন একটা ওয়ার্ডের উপরে একটা সিলেবলের উপরে মেইনলি স্ট্রেস হয়ে যায়, ঠিক আছে? তো তো দেখো বলছে দ্য ফাইনাল সিলেবল ইজ স্ট্রং দেন ইট উইল বি স্ট্রেস, দাস এন্টারটেইন আর রিজারেক্ট দ্য লাস্ট সিলেবল ইজ স্ট্রেস, ইফ দ্য লাস্ট সিলেবল ইজ উইক দেন দ্য প্রিসিডিং সিলেবল, মানে লাস্টের আগেরটা মাঝেরটা, অথবা ইফ দ্য বোথ সেকেন্ড অ্যান্ড থার্ড সিলেবল আর উইক, সেকেন্ড অ্যান্ড থার্ড তাহলে ফার্স্টেরটা হবে, দেন দ্য ফার্স্ট সিলেবল উইল বি স্ট্রেস, দাস ইন প্যারোডি দ্য ফার্স্ট সিলেবল ইজ স্ট্রেস। তো এইখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এক্সাম্পলগুলো বারবার দেখবা, ডিকশনারি একটু খেয়াল করবা এবং সেভাবে মাথায় নেওয়ার চেষ্টা করবা। তাহলে 3 syllable verb, however the 3 syllable noun follows slightly different rules. If the final syllable is weak or contain aw sound, মানে এটা কি আও না নাকি ও, এটা কি ও নাকি ও, if the preceding syllable is strong then the middle syllable will be stress, thus in disaster, ঠিক আছে, ডিজাস্টার এটা হচ্ছে পটেটো, পটেটো অ সাউন্ড আছে যে, দ্য মিডল সিলেবল ইজ স্ট্রেস, সেটা উইক হোক অথবা অ সাউন্ড হোক, হ্যাঁ। তারপরে এখানে ডিজাস্টার আ তো একটা উইক সাউন্ড, আ যেটা শোয়া আছে, তাই না, এই জন্য মিডিলে আমাকে ইয়া করতে হচ্ছে। তার হচ্ছে আমার ফাইনাল সিলেবল উইক হবে অথবা তার সাথে একটা আও মানে অ সাউন্ড থাকবে, পটেটো, হ্যাঁ, এরকম অ, এই যে অ সাউন্ড, তার জন্য আগেরটা। এগেন ইফ দ্য সেকেন্ড অর লাস্ট সিলেবল আর উইক, এবার সেকেন্ড আর লাস্ট দুটা দিতে হয়, তাহলে ফার্স্ট অটোমেটিক হয়ে যাবে, ফার্স্ট লেভেল উইল বি স্ট্রেস, দাস ইন এম্পেরর, এই অর তো এমনিতেই উইক, ঠিক আছে? তো এখানেও এ এ অ সাউন্ড, সিনেমা, ঠিক আছে? তো তারপরে কোয়ান্টিটি, এই যে জায়গায় টি, এটা মানে কি বলবো, এই টিটি হচ্ছে মানে শর্ট ভাল সাউন্ড, আর এটা হচ্ছে দেখো ডিপথং লং ভাল সাউন্ড, অথবা লং ভাল সাউন্ড বা ডিপথং মানে সেটা হচ্ছে স্ট্রং, তারপরে ফার্স্ট সিলেবল স্ট্রং। এগুলো মেনলি সিলেবাসের উপরে ডিপেন্ড করবে, একটু ভালো করে খেয়াল করবা, ওয়ার্ডগুলো যদি একটু দেখো না তাহলে বুঝতে পারবা। দ্য ফার্স্ট সিলেবল স্ট্রেস, তো এইভাবে আমরা মোটামুটি 2 সিলেবল বিশিষ্ট না ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, তারপর 3 সিলেবল বিশিষ্ট ভার্ব এবং নাউন দেখলাম। তারপর হচ্ছে কম্পাউন্ড অ্যান্ড 2 ওয়ার্ড ভার্বস, যেগুলো 2টা করে ওয়ার্ড থাকবে, তাই না, যেমন উইথড্র, আনডু, পাস আউট, গিভ আপ, দ্য স্ট্রেস ইজ অন দ্য লাস্ট সিলেবল, এটাতে সবসময় আমাদের লাস্ট সিলেবলের উপরে স্ট্রেস থাকবে। এটা হচ্ছে কম্পাউন্ড অর 2 ওয়ার্ড ফ্রেজাল ভার্বস। কম্পাউন্ড নাউন্সের ক্ষেত্রে হোয়েন উই হ্যাভ কম্পাউন্ড নাউন্স লাইক হেয়ার ব্রাশ, হেয়ার ফেভার, মানে এরকম, তাতে ফার্স্ট সিলেবলের উপরে আমাদের স্টাইল দেখো। ভার্বের ক্ষেত্রে হচ্ছে কি লাস্ট সিলেবলের উপরে, আর নাউনের ক্ষেত্রে হচ্ছে কি ফার্স্ট সিলেবলের উপরে, তাই তো? আমাদের যদি 2 ওয়ার্ড বিশিষ্ট, 2 সিলেবল না কিন্তু 2 ওয়ার্ড বিশিষ্ট, ঠিক আছে? তারপর হচ্ছে সাফিক্সেস লাইক ইক, শোন, আর এই যে জন বা শোন যেটা বলি না কেন, সেকেন্ড টু দ্য লাস্ট, এখানে সবসময় ইয়ে হবে সেকেন্ড টু দ্য লাস্ট, মানে কি এই ইকের আগেরটা, শোনের আগেরটা, তাই তো? তা লাস্ট দেখো সেকেন্ড টু দ্য লাস্ট, মানে লাস্ট থেকে হিসাব করতে করতে আসলে লাস্টেরটা হচ্ছে প্রথম, তারপর আগেরটা হচ্ছে। তারপর হচ্ছে উইথ ওয়ার্ডস, যেমন অ্যাডজেক্টিভ এন্ডিং ইন ইক, যেমন সিলেবিক, এপিডেমিক, ইন্ট্রিনসিক, অটোক্রেটিক, হিস্ট্রিক, হ্যাঁ। ওয়ার্ডস নাউন যেমন হচ্ছে এন্ডিং ইন শোন আর এইটা, সাস অ্যাজ ডিস্ট্রিবিউশন, ডিসিশন, ইনটিউশন, প্রিভেনশন, হ্যাভ স্ট্রেস অন দ্য সেকেন্ড টু দ্য লাস্ট সিলেবল। এই ক্ষেত্রে সবসময় লাস্ট সিলেবলের আগেরটাতে আমরা স্ট্রেস মার্ক দিব। দেখি তো আমাদের আসলে এটা মানায় কিনা, বা আসলে এটা ডিকশনারির সাথে যায় কিনা। এখানে তাহলে কোনটার উপরে, এখানে কয়টা সিলেবল আছে বলো তো একটু প্রিভেনশনে, বলো। আগে দেখবা যে সিলেবল আছে কয়টা, এই সরি ভাওয়েল সাউন্ড আছে কয়টা, এখানে ভাওয়েল সাউন্ড কয়টা আছে বলো তো? Oh shit.
সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? জি স্যার। কারেন্ট চলে গেল, আবার আসলো কারেন্ট। কারেন্টে খুব চালাকি করলো, হ্যাঁ দেখো। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? এটাকে দেখবো তাই না, প্রিভেনশন। তাহলে একটা ই সাউন্ড আছে, একটা এ যে একটা ই আছে, আর একটা আছে আই ও আছে। তার মানে এখানে টোটাল 3টা ভাওয়াল সাউন্ড আছে। 3টা ভাওয়াল সাউন্ড মানে কয়টা সিলেবল হবে তাহলে বলো তো? 3টা স্যার। 3টা সিলেবল হবে। কোনটা? তাহলে আমরা দেখি 3টা সিলেবল কি কি আসছে। এই দেখো, প্রিভেনশন। তাহলে দেখো তো, এইটা যেহেতু উইক সাউন্ড, হ্যাঁ, শন, তাহলে তার আগেরটার উপরই আছে, স্ট্রেস আছে। দেখো তো, আছে? নেই তো। স্ট্রেস নাই? এই ভেনের উপর স্ট্রেস নাই? আর ভেনার উপর আছে স্যার। এই যে আছে না, এই যে স্ট্রেস মার্ক দেখতে পাচ্ছ, এই যে। তার মানে সেকেন্ড টু দ্য লাস্ট, এটা হচ্ছে সেকেন্ড সিলেবল, কারণ তারপরে উইক সিলেবল দিয়ে আছে দেখো, হ্যাঁ, প্রিভেনশন। তারপরে এপিডেমিক, হ্যাঁ, যেটা বলি আমরা হিস্ট্রিক, হিস্টোরিক হয়ে যাচ্ছে হিস্ট্রিক। দেখো, হিস্টোরিক আর হিস্ট্রিক। দেখো এটা কোথায় আছে? এই যে সেকেন্ড সিলেবলের উপর আছে কিনা? আছে, দেখো তো, এই যে হিস্টোরিক ইক, দেখো, হ্যাঁ, এইটা। তাহলে একটু খেয়াল করবা যে এই সাফিক্সগুলো যদি থাকে তাহলে এরকমটা ঘটন ঘটবে। তারপরে আর যদি কম্পাউন্ড নাউন্স হয় তাহলে সবসময় ফার্স্টেরটা হবে, কম্পাউন্ড ভার্ব হলে সবসময় লাস্টেরটা হবে। এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবা। মানে এইটা একটা ব্রড কোশ্চেন তোমরা মনে করো, ঠিক আছে তো? এটা একটা ব্রড কোশ্চেন, যেটা হচ্ছে স্ট্রেস প্যাটার্ন অফ ইংলিশ। এটাই কি পরীক্ষা আসছিল নাকি? এটাই নাকি যেটা দেখলাম? হ্যাঁ স্যার। এটাই এটা তাহলে জি স্যার। কি আসছে? স্যার এটাই আসছিল পরীক্ষা। এটাই স্ট্রেস, হ্যাঁ, এই যে স্ট্রেস অন দ্য ফার্স্ট লেভেল, স্ট্রেস অন দ্য লাস্ট লেভেল, হ্যাঁ, এটাই আসছে। কম্পাউন্ড ওয়ার্ডে কি হয়? আচ্ছা, ইন্টোনেশন, তারপরে আছে ইন্টোনেশন আছে, এটা চলে আসছে। যাক, তারপরে ব্রিফ ট্রিপ হয়তো বা শর্ট টট আসতে পারে এখান থেকে, এটা একটু খেয়াল রাখবা। তারপরে আছে হচ্ছে ইন্টোনেশন, এটা আগামী দিন আমরা পড়বো, ঠিক আছে, কারণ এখানে আরও অনেকগুলো ফাংশন আছে। ইন্টোনেশন, এই দুটাই দেখো, এই দুটা মিলে একটা ব্রড কোশ্চেন বানাচ্ছে, তাই না? স্ট্রেস এবং ইন্টোনেশন, এই দুটা মিলে একটা ব্রড কোশ্চেন, বুঝতে পারছো? দেখো, আর এটাই এই এই তথ্যগুলো দিয়ে শেষ, এই চ্যাপ্টার শেষ। তাহলে এখানে কয়টা উচ্চারণ আছে? দেখো, এই যে ট্রান্সক্রিপশন আসছে পরীক্ষায়, তাহলে এখানে কয়টা তথ্য আমরা পেয়েছি মেনলি বলো তো? এখানে মেনলি আমরা বেশি কিন্তু না, জাস্ট 2টা থেকে 3টা, এখান থেকে ব্রড কোশ্চেনগুলো থাকে। একটা হচ্ছে ফনোলজির যে ব্যাপারগুলো, ফনেটিক্স, ফনোলজির শর্ট কোশ্চেন, এটার জন্য গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই যে মিনিমাল পেয়ার্স, এগুলো হচ্ছে কি অনেকটা ব্রিফ কোশ্চেন হিসাবে আসছে এগুলো। তারপরে অ্যাজিমিলেশন, এটার একটা ব্রড কোশ্চেন হয়। তারপর স্ট্রেসের একটা আলাদা করে হয়। তারপর হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল আলাদা করে হয়, কিন্তু ওই দুটো মিলে আবার একটা করেছে। তাহলে এখানে 3টা থেকে 4টা টপিক কিন্তু আমাদের আছে। আর শর্ট কোশ্চেনের জন্য প্রথমটা ফনোলজি কি, ফনোলজি এবং ফনেটিক্সের মধ্যে ডিফারেন্সটা কি, এইটা হচ্ছে একটা শর্ট কোশ্চেন হয়। আর বাকি তো ব্রিফ কোশ্চেনের অনেকগুলোই আছে এখানে। তাহলে এই হচ্ছে একটা আউটলাইন, যে 5 আমরা যেটা পাবো আগামী দিন আমরা ইন্টোনেশনটা পড়লেই এই চ্যাপ্টারটা হয়ে যাবে। আর এই যে ফনেটিক্সের ট্রান্সক্রিপশন, এইগুলো একটু দেখবা, ঠিক আছে তো সবাই? যেহেতু এগুলো পড়া হয়ে গেছে, তোমরা দয়া করে এগুলো একটু দেখবা। প্রত্যেকটার এই ট্রান্সক্রিপশনগুলো দেবে, কারণ পরীক্ষাতে থাকেই শর্ট কোশ্চেনে একটা এই জিনিস থাকেই পরীক্ষায়, ঠিক আছে তো? 4টা বা 5টা দিয়ে দিবে, তোমাকে পারতে হবে। এখানে কয়টা ছিল গতবার? 1 2 3 4 5 6টা দিয়েছে, যেগুলো 4টা করতে বলেছে, তাই না? এডুকেশন, ইভোকেটিভ, চিলড্রেন, অনেস্টি অ্যান্ড গ্র্যাজুয়েট। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো
সবাই কি বুঝতে পারছো যেগুলো পড়ানো হলো আজকে? বোঝা গেল কিছু? আচ্ছা জি স্যার, বোঝা গিয়েছে। আচ্ছা, তাহলে এখন বাসায় এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবা বারবার এবং বুঝে নেওয়ার চেষ্টা করবা যাতে হয় আর কি। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। ওকে, গুড নাইট, বাই।